তরফ থেকে আমরা এই কোভিড পরিস্থিতিতে একটা নতুন বিষয় চালু করেছি, যেটা হচ্ছে যে অনলাইনে কিছু বিশেষ বিষয় নিয়ে বক্তৃতামালা যেগুলি প্রিজার্ভ করা হয়েছে, যেগুলি ভবিষ্যতে যারা গবেষক এবং যারা আগ্রহী তারা এখান থেকে অনেক কিছু জানতে পারবেন, সেভাবে রাখা হবে অনলাইনে। আর আমরা বিষয় এমন কিছু বাছছি এবং সেখানে বিষয়ের যিনি বিশেষজ্ঞ আসছেন, যিনি এই বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা করছেন, এরকম মানুষরাই আমাদের এই সাধারণ যে সভা তাতে এসেছেন। ইতিপূর্বে আমরা কোভিড নিয়ে আলোচনা করেছি, আমরা বিভিন্ন সাহিত্য নিয়ে আলোচনা করেছি। আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে জীবন্ত পৃথিবী। অধ্যাপক ডক্টর তাপস ভট্টাচার্য আজকে আমাদের বক্তা, যিনি কলকাতা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন এবং তার কর্মজীবনও কলকাতা ইউনিভার্সিটি। যদিও তার মানে বিস্তৃত কর্মজীবনের মধ্যে সারা পৃথিবীতেই বোধহয় তিনি ঘুরে বেরিয়েছেন এবং শিক্ষা দান করেছেন, বক্তৃতা দান করেছেন। আজকে আমাদের অত্যন্ত শ্লাঘা এবং আনন্দের বিষয় যে এইরকম একজন পণ্ডিত প্রাজ্ঞ মানুষ এবং যিনি বক্তা হিসেবেও সুবক্তা হিসেবেও সমধিক প্রসিদ্ধ আজ আমাদের এই ছোট্ট আসরে এসেছেন। আমরা প্রাণিত হব, আমরা বহু জিনিস জানবো। ভূতত্ত্ব নিয়ে আমাদের সেই অর্থে আজকে যারা এসেছেন তাদের অনেকেই হয়তো ভূতত্ত্ব নিয়ে পড়াশোনা করেছেন, আবার বহুজন যারা শুনছেন যারা ভূতত্ত্বের ভুয়ের কাছাকাছিও নেই। তো সেই রকম সব মানুষদের জন্য স্যার প্রাঞ্জলভাবে যে বক্তৃতাটি দেবেন সেইটার জন্য আমরা অপেক্ষা করে আছি। আমরা 2 সপ্তাহ ধরে অপেক্ষা করে রয়েছি যে কবে এই সময়টা, এই সুন্দর সময়টা, এই ক্ষণটা আসবে। সবাইকে অনুরোধ করব যে স্যারের বক্তৃতা শুরু হয়ে গেলে, যেহেতু দুনিয়া জুড়ে বহু প্রান্ত থেকে মানুষ এই ওয়েব সেমিনারে যোগ দিয়েছেন, সবাই তাদের ভিডিওটাকে করে দেবেন, মানে সাইলেন্ট করে দেবেন, কিন্তু তারা শুনতে পাবেন। তাহলে ডেটা খরচ যেটা সেটা শোনা যাচ্ছে যে তাতে বেশ কিছুটা সেভ হয়, তাতে অনেকটা নিরবচ্ছিন্ন ভাবে যেটাকে বাংলায় বলে আনইন্টারাপ্টেড, সেইভাবে আমরা এই বক্তৃতাটা শুনতে পাবো। নমস্কার স্যার, আপনাকে আমার সামান্য 2-1টি কথায় আপনার এই বিপুল কর্মকাণ্ড এবং বিপুল কর্মজীবন তো আমার বলার সাধ্যও নেই। আমি শুধু আপনাকে আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমাদের এই আসরে আহ্বান জানাচ্ছি। আপনি আপনার বক্তৃতা শুরু করুন। আমি বিষয়বস্তুতে প্রবেশ করার আগে আপনার যে মুখবন্ধ তাতে অনুপ্রাণিত হচ্ছে বড় কথা, একটু আশঙ্কিত হয়ে 1-2টো কথা বলে নিই। আমরা প্রায় প্রত্যেক জায়গাতেই আমি অনেক লোককে বলতে শুনেছি যে আমি যে এত কিছু জানি সেটা আগে জানতাম না। অতএব আমাকে ঘিরে খুব বেশি যদি একটা আশা তৈরি হয়, সেটা বোধহয় মেটানোর ক্ষমতা আমার নেই। আর আমি শ্রোতৃমণ্ডলী যাদের দেখতে পাচ্ছি আমার পর্দায়, তাদের মধ্যে অনেকেই খুব ভারী ভূতাত্ত্বিক আছেন। আমি যাদের লক্ষ্য করে এই আলোচনাটাকে তৈরি করেছি এবং আর যার অনুপ্রেরণায় এবং খানিকটা তার গাইডেন্সে, সেটা হচ্ছে মূলত মানুষজন যারা মোটামুটি জগৎ সম্বন্ধে সচেতন, কিন্তু এই বিষয়টার ব্যাপারে তাদের কোনো মানে প্রথাগত শিক্ষা নেই, মানে কলেজে স্কুলে পড়েননি বা সেরকম, মানে একেবারেই সাধারণ মানুষকে কিছু ঘটনার কথা বলা যেটা নিয়তই ঘটছে, অথচ আমরা সেটার খবর রাখি না। অতএব আবার বলছি, আপনার কথা অনুযায়ী টার্গেট অডিয়েন্স হচ্ছেন তারা। অতএব এই বক্তৃতা শুনে এখানে অনেক নামী এবং অত্যন্ত কৃতি ভূতাত্ত্বিক আছেন, দেশেও রয়েছেন, দেখছি বিদেশ থেকেও 1-2জন রয়েছেন। তাদের কাছে আমি জানিয়ে দিচ্ছি, তারা যদি হতাশ হন, তার দায়িত্ব আমার হয়তো খানিকটা, কিন্তু পুরোটা নয়। আমি শুরু করছি একটা ছোট্ট মুভি ক্লিপ দিয়ে। আমি অনুরোধ করবো তো আপনারা খুব খুঁটিয়ে মুভি ক্লিপটাকে দেখুন। আমি এখনো চালাইনি। প্রথমে বলবো, এই যিনি পথচারী তাকে লক্ষ্য করুন, তারপরে রাস্তায় যে গাড়িরা রয়েছে, আমি দরকার পড়লে 1 মিনিটের ক্লিপ আর একবার দেখাবো। তারপরে এই দূরে যে বাড়ি রয়েছে, এই বাড়িটা আমার জীবনে যত ভিডিও দেখেছি, এই বাড়িটার যে কার্যকলাপ দেখছি তা আমি আগে কোথাও দেখিনি।
এটা জাপানি টেলিভিশন কোম্পানির সূত্রে আমি পেয়েছি। খেয়াল করে দেখুন, প্রথমে এই পথচারীকে লক্ষ্য করুন। নিশ্চিন্ত মনে হাঁটছেন কাঠমান্ডু শহরে দুপুর বেলায়। গাড়িগুলোকে দেখুন, মোটরসাইকেল গাড়ি, কেবল, থাম। দূরে এই বাড়িটাকে যদি দেখেন আটকে উঠতে হবে, বাড়িটা কি হচ্ছে। বাড়িটা ডান দিকে সরছে, বাঁ দিকে সরছে। গাড়ির নাচন তো বন্ধ হয়নি, এখানেও রয়েছে, ওখানেও রয়েছে। মানুষজন একদম দিশাহারা, কি করবে ভেবে পাচ্ছে না। থাম ধরে বাঁচার চেষ্টা, যে থামটা নিজে নড়ছে। বাড়ি থেকে মানুষজন বেরিয়ে আসছে। রাস্তার যারা পশু, কুকুরেরা উন্মাদের মতন দৌড়াচ্ছে। এটা কাঠমান্ডুর 2015 সালের 25শে এপ্রিলের প্রায় মধ্যাহ্নের সেই বিধ্বংসী ভূমিকম্প, যার নাম হচ্ছে গোর্খা আর্থকোয়েক। আমরা দেখি এই যে ভূমিকম্প হলো, সেই ভূমিকম্পটাকে আমরা কিরকম ভাবে রেকর্ড করি। এই হচ্ছে ভূমিকম্প রেকর্ড করার একদম সাবেকি যন্ত্রের মডেল। ভূমিকম্পটা শুরু হচ্ছে। ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাফ, হার্টের কম্পন, পৃথিবীর কম্পন। এবারে দেখুন প্রচন্ড একটা ধাক্কা, সত্যি এরকম ভাবে কাঁপে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। আমরা ইলেকট্রোকার্ডিওগ্রাম বলি হার্টের ক্ষেত্রে, এটার নাম সাইসমোগ্রাম। পৃথিবী কাঁপছে, আমাদের হৃদয় কাঁপে, হার্ট কাঁপে, পৃথিবী কাঁপছে, যেন জীবন্ত। আমাদের পৃথিবীর যে উপরিভাগে আমরা থাকি, যেটাকে ভূপৃষ্ঠ বলি, আর্থ সারফেস, সেই আর্থ সারফেস বা ভূপৃষ্ঠের ওপরে সমস্ত সময় নানা রকম ভূতাত্ত্বিক প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়াগুলো মানুষের সময়ের হিসেবে খুব ধীর গতি, এতই ধীর গতি যে ভূতাত্ত্বিকরা সময় মাপেন 10 লক্ষ বছরের এককে, ইউনিট, 1 মিলিয়ন ইয়ার ইউনিট। অবাক লাগতে পারে, কিন্তু আমরা যখন দেখি পৃথিবীর বয়স 465 কোটি বছর, তখন 10 লক্ষ বছর খুব একটা বেশি সময় নয়। এই অতি ধীর প্রক্রিয়া ছাড়াও পৃথিবীতে এমন কিছু ভূতাত্ত্বিক প্রক্রিয়া ঘটে যার স্থায়িত্ব খুব কম, যেমন ভূমিকম্প কয়েক সেকেন্ড, যেমন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত কয়েক সেকেন্ড থেকে কদিন, কয়েক মাস। এই অল্পস্থায়ী ভূতাত্ত্বিক প্রক্রিয়া পৃথিবীর উপরিভাগের আঙিনে আমূল পরিবর্তন, যেটা যুগ যুগ ধরে বজায় থাকে। আমরা ভূমিকম্প দেখলাম, এবার দেখি আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরিটি ইন্দোনেশিয়ার, এর নাম আনেক ক্রাকাটো। অনেকে বলেন ক্রাকাটো মানে কাকাতুয়া থেকে এই নাম হয়েছে, অ্যানাক মানে হচ্ছে চাইল্ড, বাচ্চা। এই জায়গাটাতে একটা, এইটার এখন উচ্চতা 300-350 মিটার, প্রায় 2000 মিটারের একটা পাহাড় ছিল যার নাম ক্রাকাটো। অকস্মাৎ 1883 সালের একদিন সেটা বিস্ফোরিত হয় মুহূর্তের মধ্যে। এখনো পর্যন্ত মানুষের হিসেবে যতদিন ইতিহাস রাখা হয়েছে, এত জোরালো শব্দ নাকি পৃথিবীতে হয়নি। এই বিস্ফোরণের শব্দ 4600 কিলোমিটার দূরে অস্ট্রেলিয়াতেও শোনা গিয়েছিল। ফল হলো কি, এই যে বিরাট পাহাড় ছিল সেটা নিমেষে গুঁড়িয়ে গেল, গুঁড়িয়ে গিয়ে সেই জায়গায় তৈরি হলো এক বিরাট গহ্বর, এবং সেখানে সমুদ্র ঢুকলো, সমুদ্রের তলায় তলিয়ে গিয়েছিল ওই পাহাড়। এই আগ্নেয়গিরি যে কারণে তৈরি হয়েছে, সেই কারণটা এখনো চালু রয়েছে, তাই আবার নতুন করে ছোট্ট ছোট্ট করে ক্রাকাটো জেগে উঠছে। আমরা তার অগ্ন্যুৎপাতটাকে দেখি। এগুলো সব গলিত লাভা, গ্যাসের প্রেসারে উপরে উঠছে, তুবড়ির ফুলকির মতন যেগুলো উঠছে, সেগুলো মুঠোর মতন বা বাক্সের মতন সাইজের লাভার তাল, সেগুলো তলায় নেমে আসছে, আর এই লাভা গড়িয়ে পড়ছে, অপূর্ব দৃশ্য, যেগুলো জমে গিয়ে হচ্ছে পাহাড়, পাথর, সবকিছু। ভূমিকম্প স্বল্পস্থায়ী, অগ্ন্যুৎগার স্বল্পস্থায়ী,
কিন্তু এই স্বল্পস্থায়ী প্রক্রিয়া পৃথিবীর বুকে আনছে বিরাট পরিবর্তন। পৃথিবী যে জীবন্ত তার প্রমাণ হিসেবে আমরা এটাকে গ্রহণ করি। আমরা আলোচনার শেষের দিকে দেখব এই জীবন্ত পৃথিবীর সঙ্গে মৃত মঙ্গল গ্রহের কি তফাৎ। এই যে প্রক্রিয়াগুলো চলছে সেগুলো বিচ্ছিন্ন নয়, তারা সময় বা জায়গায় অনেক দূরে থাকতে পারে, কিন্তু তাদের মধ্যে একটা যোগসূত্র রয়েছে। আজকের এই আলোচনা সান্ধ্য বৈঠক সেই আলোচনাতে সেই যোগসূত্রের চর্চা, আর সেই চর্চার নাম জীবন্ত পৃথিবী। আমরা দেখি একটা ম্যাপ, বঙ্গোপসাগরের পূর্ব উপকূল, ভারত মহাসাগরের উত্তর উপকূল। আমরা রয়েছি কলকাতায়, এইখানে ইন্দোনেশিয়া দ্বীপপুঞ্জ, সুমাত্রা, এই হচ্ছে ক্রাকাটোয়ের অবস্থিতি জাকার্তার কাছে। কয়েকদিন আগে বা কয়েক সপ্তাহ আগে আমরা ইন্দোনেশিয়ায় আর একটা খুব জ্বালামুখী বিধ্বস্ত অগ্নিকাণ্ডের কথা শুনছি, সেমেরু। এখনো পর্যন্ত 72 জন মারা গেছে। নিরক্ষরেখার কাছে 12,000 ফিট উঁচু পাহাড়, অবিশ্বাস্য। আমরা এই আর একটা বিরাট আগ্নেয়গিরি সিনাবাংয়ের অগ্নুৎপাতের সম্বন্ধে একটু দেখব। তার আগে ছুঁয়ে যাই ভারতের একমাত্র আগ্নেয়গিরি যেটা জীবন্ত, ব্যারেন আইল্যান্ডের। এই আগ্নেয়গিরি পুঞ্জের একেবারে উত্তর পয়েন্টে রয়েছে এই ব্যারেন আইল্যান্ডস। লাস্ট ইরাপশন, শেষ অগ্নুৎপাত 2019, এটা 1995 সালের ছবি। এই প্রত্যেকটা ত্রিভুজ এক একটা অত্যন্ত সক্রিয় আগ্নেয়গিরিকে দেখাচ্ছে। আমরা যেরকম অগ্নুৎপাত ক্রাকাটোয়ে দেখলাম, ওই ধরনের পর্বতে, এটা সিনাবাংয়ের তোলা, আর এক ধরনের অগ্নুৎপাত হয় যেখানে লাভা খুব বেশি বেরোয় না, বেরোয় গ্যাস এবং পাথর গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়ে যে ছায়ের মতন তৈরি হয় তার প্রবাহ। এইটা হচ্ছে সেই দুই জিনিসের মিশ্রণ। এদের ঘনত্ব চারপাশের বায়ুমণ্ডলের চেয়ে বেশি হয়, এবং জল যেমন ঢাল বেয়ে নামে তেমনি আগ্নেয়গিরির ঢাল বেয়ে এটা প্রবাহিত হয়। এগুলোর নাম পাইরোক্লাস্টিক ফ্লো। পাইরো মানে আগুন, ক্লাস্টিক মানে ভেঙে যাওয়া দানা। আমরা এইটার একটা চলচ্চিত্র দেখার চেষ্টা করব পরের দিকে। এরা হয় ভীষণ বিধ্বংসী, তবে সৌভাগ্যক্রমে এদের স্থায়িত্ব 5-6 মিনিট 10 মিনিটের বেশি হয় না। এরা হয় প্রচন্ড গরম এবং দারুণ বেগবান। এই ধরনের অগ্নুৎপাতের বিপরীত হচ্ছে এই ছবিটাতে যেটা দেখছি এখন, যেটা হচ্ছে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে, যেটা আফ্রিকার উত্তর দিকে কতগুলো ছোট ছোট দ্বীপ। সেখানে লাভা যেটা পৃথিবীর অভ্যন্তর থেকে বেরিয়ে এসছে, সেটা নদীর মতন প্রবাহিত হয়ে সমুদ্রে চলে যায় খুব ধীরে। মানুষজন আগে থেকে সংকেত পেয়ে পালিয়ে যায়, যেমন স্পেনে কেউ মারা যায়নি, কিন্তু একটা জিনিস খুব হুঁশিয়ার, এদের তাপমাত্রা 1000 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা প্রায় ব্লাস্ট ফার্নেস থেকে বেরোনো গলিত লোহার মতন। আমরা আজকে এই ধরনের অগ্নুৎপাতকে নিয়ে বিশেষ আলোচনা করব না। যদি পৃথিবীর মানচিত্রে দেখি, জলের ওপরে ডাঙায় যেসব আগ্নেয়গিরি রয়েছে তাদের অবস্থান, তারা একটা নির্দিষ্ট নিয়মে সুবিন্যস্ত হয়ে আছে। দেখুন, লক্ষ্য করে এই প্রশান্ত মহাসাগরের চারপাশে একটা বলয় সৃষ্টি করেছে এই আগ্নেয়গিরিগুলো। একটা হিসেব অনুযায়ী পৃথিবীতে এখন 1500 জাগ্রত আগ্নেয়গিরি রয়েছে। যে কোনো মুহূর্তে তাদের থেকে অগ্নুৎপাত হতে পারে, বা গত 100 বছরে হয়েছে। এই সমস্ত আগ্নেয়গিরির মধ্যে 75% হচ্ছে এই বলয়। এই বলয়টার নাম হচ্ছে রিং অফ ফায়ার, অগ্নি বলয়। এছাড়াও আর এক ধরনের আগ্নেয়গিরি আছে যেগুলো জলের তলায়, সেগুলোকে আমরা দেখতে পারিনি। সমুদ্রের যে তলদেশ, সেই তলদেশের পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা, 60,000 কিলোমিটার লম্বা মিড ওশানিক রিজ সিস্টেম, দেওয়ালের মতন দাঁড়িয়ে আছে। এই দেয়ালের প্রত্যেকটা অংশ ভূতাত্ত্বিক সময় অনুযায়ী জাগ্রত আগ্নেয়গিরি, সেখান থেকে সবসময় লাভা বেরোচ্ছে। কিন্তু অগ্নুৎপাতের প্রকৃতি সম্পূর্ণ আলাদা। সেখানে খুব ধীরে ধীরে আস্তে আস্তে লাভা বেরিয়ে আসছে, এবং সেখানে এরকম কোনো কোণ নেই যেটা ক্রাকাটোয়ে দেখলাম। সেখানে রয়েছে বড় বড় ফাটল, সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে এসছে সেই লাভা। সেই লাভার সঙ্গে বেরোচ্ছে গ্যাস। সমুদ্রের যে তল, যেটা মিন সি লেভেল বলা হয়, তার থেকে 3 কিলোমিটার নিচে আটলান্টিক মহাসাগরে এরকম গ্যাস বেরোচ্ছে। যে গ্যাস আমরা দেখেছি যে ইন্দোনেশিয়ায়
আগ্নেয়গিরি থেকে সেই জিনিস এখন বেরোচ্ছে। এই সমস্ত মিডোসানিক রিজের সমস্ত দৈর্ঘ্য জুড়ে প্রায় সব সময় আগ্নেয়গিরির আর একটা অভিব্যক্তি। আমরা যদি এই ম্যাপটা দেখি, এই ম্যাপটা একটা অসামান্য শিল্পকীর্তি, সেটা নিয়ে বলার এখন আর সময় নেই, হাতে আঁকা। এই ম্যাপটাতে দেখানো হয়েছে সেই মিডোসানিক রিজকে। ম্যাপের গুণে এই দ্বিমাত্রিক কাগজে আমরা কিন্তু ত্রিমাত্রিক পর্বতমালাটাকে দেখতে পাচ্ছি। এই হচ্ছে মিডোসানিক রিজের উপরিভাগ। তারা গড়ে 2 কিলোমিটার নিচে রয়েছে সমুদ্রতল থেকে, ব্যতিক্রম আইসল্যান্ড, সেখানে এই মিডোসানিক রিজ জমির ওপরে চলে এসছে। সেখানে কি ধরনের অগ্নুৎপাত হচ্ছে? পৃথিবীর থেকে যদি আমরা একটা টুকরো, কেকের টুকরোর মতন বার করি, দেখবো মিডোসানিক রিজের মধ্যিখানে রয়েছে একটা ছোট্ট ভ্যালি, যেটা ওই 60,000 কিলোমিটার ধরে চলছে। আর এই হচ্ছে মিডোসানিক রিজের দেওয়ালের উচ্চতা। এর থেকে 2 কিলোমিটার ওপরে উঠলে আমরা সমুদ্র তলে পৌঁছবো। এই জায়গাটাকে যদি আমি বড় করে দেখি, তার চেহারা এইরকম। দেখা যাচ্ছে ফাটল, এবং সেই ফাটল দিয়ে লাভা বেরোচ্ছে। একটা ফাটল বুঝে গেলে আবার একটা ফাটল হচ্ছে, ফাটল তৈরি হচ্ছে, লাভা বেরোচ্ছে। এটা অবিরাম চলছে। আইসল্যান্ডে এই হচ্ছে সেই ফাটল। এই ফাটলটা প্রায় 100 মিটার চওড়া, এই একটা বাড়ির চাল। এই ফাটলের শুরু এক সময় হয়েছে এই 1 মিটার চওড়া ফাটল দিয়ে। ইনি একজন অত্যন্ত কৃতি ভূবৈজ্ঞানিক, একজন ব্যাংকার এবং একজন অ্যাডভেঞ্চারার। তিনি আইসল্যান্ডে গিয়ে এই ফাটলের দুপাশে দুপা রেখে দাঁড়িয়েছিলেন। এই ফাটলের কথা আবার আমার বলবো। ফাটল শুরু হচ্ছে ছোটভাবে, ক্রমশ বড় হচ্ছে। এই 2 দেওয়াল দুদিকে চলে যাচ্ছে, নতুন কিছু জিনিস এখানে তৈরি হচ্ছে, আমরা তার কথায় আসছি পরে। এবারে দেখা যাক ভূমিকম্পের ভূমিকা কি। এই যে আমরা বিরাট কর্মকাণ্ডের কথা বলেছি আগে, আলোচনা করব বলে জানিয়েছি, সেখানে ভূমিকম্পের ভূমিকা কি। এই প্রত্যেকটা লাল ডট বা বিন্দু এক একটা ভূমিকম্পের উৎস। এখানে 15,000 সেরাম উৎসকে দেখানো হয়েছে। দেখুন, জাপানকে দেখা যাচ্ছে না ম্যাপে, তার প্রতি বর্গ ইঞ্চিতে একটা ভূমিকম্প হচ্ছে। আশ্চর্য জায়গা। এই ভূমিকম্প যদি তাদের বিস্তার দেখি, তারা কিন্তু এলোমেলো নয়, এইখানে নেই, এইখানে নেই, এইখানে নেই। তারাও ঠিক রিং অফ ফায়ার, অগ্নি বলয়কে অনুসরণ করে চলেছে। আর ভূমিকম্প হচ্ছে মিডোসানিক রিজে অপেক্ষাকৃত কম। অতএব মিডোসানিক রিজে এই অগ্নিবলয়ে ভূমিকম্প এবং অগ্নুৎপাত একসঙ্গে হচ্ছে, তার মধ্যে একটা নিবিড় সম্পর্ক আছে। এই যে ভূমিকম্পের উৎসগুলো, সেগুলো নিয়ে আজকে হয়তো আলোচনা করা যাবে না, কেউ যদি প্রশ্ন জিজ্ঞেস করে তাহলে করা যেতে পারে। একটু ভেবে নিই, একটু দেখে নিই যে ভূমিকম্প কেন হয়। পৃথিবীর 99% ভূমিকম্প হয় ফল্ট নামক এক ধরনের ফাটলের জন্য। পৃথিবীর উপরিভাগে পাথরের মধ্যে ফাটল থাকে, তাকে বলা হয় ফল্ট। এই ফল্ট যদি উল্লম্ব বা ভার্টিক্যাল না হয়, এইরকম যদি না হয়, যদি একদিকে হেলে থাকে, তাহলে যে পাথর উপর দিকে থাকে তাকে বলা হয় হ্যাঙ্গিং ওয়াল, যে পাথর নিচের দিকে থাকে তাকে ফুটওয়াল। এই যে দুটো ফল্ট, এই দুটো ফলের মধ্যে বিরাট তফাৎ হচ্ছে। এখানে এই হ্যাঙ্গিং ওয়াল নিচের দিকে নেমে গেছে, এটা উপর দিকে উঠে গেছে। আমরা এই ফল্টের ভূমিকা আজকে আলোচনা করব না, আমরা কিছু অ্যানিমেশন দেখি। একটা পাথরের ব্লক, তাকে আমরা ধরে টানছি, দুদিকে যদি টানি, এক্সটেনশন করি, কি হবে? এক্সটেন্ডেড হচ্ছে, ফাটল তৈরি হলো, হ্যাঙ্গিং ওয়াল ব্লক নেমে গেল। আমরা সঙ্গে সঙ্গে একটা কার্যকারণ সম্পর্ক দেখলাম। যদি পৃষ্ঠের কাছাকাছি পাথরকে খুব জোরে টান দেওয়া যায়, তাহলে এই ধরনের ফল্ট তৈরি হয়, যাকে বলা হয় নর্মাল ফল্ট। খেয়াল করে দেখুন, মিডোসানিক রিজের এক পাশে সারি সারি নর্মাল ফল্ট রয়েছে। এখন এই যে এক্সটেনশন, এই যে টান, যদি একটা বড় চওড়া জায়গা জুড়ে দেয়া যায়, তাহলে কি ঘটবে? আমরা এবার টান দিতে শুরু করি দুপাশে। একটা নয়, দুটো সেটের নর্মাল ফল্ট তৈরি হচ্ছে। দুদিকের পাথর দুদিকে সরে যাচ্ছে, মধ্যখানে পাথর নিচে নামছে, মিডোসানিক রিজ। এদিকে এক সেট নর্মাল ফল্ট, এদিকে এক সেট নর্মাল ফল্ট, মধ্যখানে নিচে নেমে যাওয়া পাথর। এই হচ্ছে মিডোসানিক রিজের উৎপত্তির কারণ। এখন এই ফল্টিং এর সঙ্গে যে
ভূমিকম্প তার কি সম্পর্ক? আমার আগে আর এক রকমের ফল্টকে দেখি, যেটার নাম থ্রাস্ট ফল্ট, যাতে এই হ্যাঙ্গিং ওয়াল উপর দিকে ওঠে এই ফুটওয়ালের সাপেক্ষে। আমরা দেখি এই যে দুটো লাইন, এই দুটো লাইনের মধ্যে যে দৈর্ঘ্য, এই নীল লাইনটা দিয়ে দেখানো হচ্ছে। আমরা ফল্টটাকে চালু করি। প্রথমেই দেখছি ফল্টটা তৈরি হচ্ছে সংকোচনের জন্য। হ্যাঙ্গিং ওয়াল উপর দিকে উঠছে। এই যে দুজনের মধ্যে যে ডিস্টেন্স ছিল, যে তফাৎ ছিল, দূরত্ব ছিল, সেইটা কমে এতটা হয়েছে। আমরা বলছি শর্টেনিং, সংকোচন হচ্ছে। আজকে আমরা যা কিছু আলোচনা করব তার প্রেক্ষাপটে সবসময় থাকবে এই ধরনের দুটো ফল্ট। একটা নর্মাল ফল্ট যেটা এক্সটেনশন, টানের জন্য হচ্ছে, আর একটা থ্রাস্ট ফল্ট যেটা সংকোচনের জন্য হচ্ছে। ভূমিকম্পের সঙ্গে ফল্টের কি সম্পর্ক? ভূমিকম্প হয় এই ফল্টের একটা ব্লক অন্য ব্লকের সাপেক্ষে নড়লে। ভেবে দেখুন, একটা বই ভর্তি ট্রাঙ্ক বা আলমারিকে আমরা যদি মেঝের ওপরে টানি, তাহলে মেঝেটা কাঁপে। ভূমিকম্প এই বিরাট ওজনের পাথর, এই পাথরের ওপরে ঘষে ঘষে যাবে, তার জন্য প্রচন্ড শক্তি নির্গত হয়। সেই নির্গত হওয়ার শক্তি পৃথিবীকে কাঁপায়, এবং সেই শক্তি এই উৎস বিন্দু থেকে চতুর্দিকে ছড়িয়ে যায় তরঙ্গ হিসেবে। এই হচ্ছে ভূমিকম্পের উৎপত্তি স্থল, যেখানে প্রথম এই ফল্ট শুরু হয়েছে, ফাটল শুরু হয়ে নড়াচড়া শুরু হয়েছে। এটা আস্তে আস্তে চতুর্দিকে বিস্তার করে এই ফল্ট প্লেনের ওপরে। এই পয়েন্টটার নাম হচ্ছে ফোকাস, উৎপত্তি স্থল। এবং এই উৎপত্তি স্থলের একেবারে ওপরে ভার্টিক্যালি জমির ওপরে যে বিন্দু, তাকে বলে এপিসেন্টার। আমি যে লাল ডট দিয়ে ম্যাপ দেখিয়েছি, তাতে প্রত্যেকটা লাল ডট হচ্ছে এই এপিসেন্টার। এই ভূমিকম্পের জন্য 3 রকমের তরঙ্গ তৈরি হয়। একটু বলে নি, তাহলে বোঝার সুবিধা হবে যে ভূমিকম্পের সময় আমরা যে দৌড়াদৌড়ি করে পালাই, তার কারণটা কি। প্রথম যে তরঙ্গ তৈরি হয় তা অত্যন্ত দ্রুত গতি, 6 থেকে 8 কিলোমিটার সেকেন্ডে যায়। দ্বিতীয় তরঙ্গ হচ্ছে সেকেন্ডারি ওয়েভ, প্রথমেরটা ছিল প্রাইমারি, তার গতিবেগ প্রথমের আর্ধেক। এই দুটো তরঙ্গ সভ্যতার তেমন ক্ষতি করে না, কারণ তারা সৃষ্টি হয়ে পৃথিবীর অভ্যন্তর দিয়ে চলে যায়। তৃতীয় যে তরঙ্গ, যেটা অত্যন্ত আস্তে চলে, যেটা সেকেন্ডারি ওয়েভের অর্ধেক গতিবেগে চলে, তারা পছন্দ করে একেবারে ভূপৃষ্ঠের কাছ দিয়ে যেতে, এবং এই সারফেস ওয়েভ সমস্ত সভ্যতাকে বিঘ্নিত করে। আমরা এর কোনো একটা অ্যানিমেশন দেখে বোঝার চেষ্টা করব। আমরা যখন এই যে ফল্টের আলোচনা করলাম, এবার যদি এই ফল্টের যে বলয়, এই যে আগ্নেয়গিরির এবং এই যে ভূমিকম্পের বলয়, তাকে যদি ম্যাচ করাতে চাই, তাহলে দেখতে পাই যেখানে মিডোসেনিক রিজ রয়েছে সেখানকার ফল্ট গুলো সব নর্মাল। মানে ফল্টের এই দিকের ওয়াল এই দিকের ওয়ালের সাপেক্ষে দূরে চলে যাচ্ছে, টেনশন তৈরি হচ্ছে, এক্সটেনশন। আর এই যে অগ্নিবলয়, এই যে এত ভূমিকম্পের এপিসেন্টার, সেগুলো সব থ্রাস্ট ফল্টের জন্য। এই দিকের ব্লকের পাথর ওই দিকের ব্লকের পাথরের দিকে এগোচ্ছে, সংকুচিত হচ্ছে, ঠোকাঠুকি লাগছে, ভূমিকম্প হচ্ছে। এটা একটা খুব সামান্য অবজারভেশন, কিন্তু এর প্রভাব সুদূর প্রসারী। এইখানে কেন এত ভূমিকম্প, আবার বলছি, দরকার পড়লে পরে আলোচনা করব। অতএব আমরা দেখতে পাচ্ছি যে ভূমিকম্পর যেমন বলয় রয়েছে, সেই বলয় যেমন আগ্নেয়গিরির বলয়কে অনুসরণ করছে, তেমনি যেখানে ভূমিকম্প নেই সেখানে সেরকম আগ্নেয়গিরিও নেই। এই দুজনের মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে। আমরা এবার দেখি এই যে 3 রকমের তরঙ্গ বললাম, সেই তরঙ্গ কিরম ভাবে আমাদের ক্ষতি করতে পারে। এটা একটা পৃথিবীর ভেতর থেকে কেটে বার করা ব্লক, টুকরো। আমরা তলার জিনিসটা নিয়ে এখন মাথা ঘামাচ্ছি না, এগুলো হচ্ছে জমিতে আমি দেখছি মাটি, তলায় কি পাথর রয়েছে, আমরা সেটা নিয়ে এই মুহূর্তে চিন্তিত নই। এই দিক থেকে ভূমিকম্পের তরঙ্গ আসবে, প্রথমে লাল রঙের প্রাইমারি ওয়েভ, তারপরে নীল রঙের সেকেন্ডারি ওয়েভ, তারপর জমিকে ধরে হলদে রঙের সারফেস ওয়েভ যাবে, এবং তলায় সাইসমোগ্রাফ আছে, সেখানে আমরা যে সাইসমোগ্রাম দেখেছি তৈরি হবে। আমি অনুরোধ করব আপনারা এই তরঙ্গগুলো দেখুন, কাঁপাগুলো দেখুন, এবং মাঝে মাঝে চোখ রাখুন এই সাইসমোগ্রাম কি দেখাচ্ছে। এই মধ্যিখানে সাইসমোগ্রামটা শুরু করা যাক। ভূমিকম্প শুরু হচ্ছে, এদিক থেকে প্রাইমারি ওয়েভ আসছে, এরম ভাবে কাঁপতে কাঁপতে দেখুন
বাড়িকে উপর নিচে ঢেউ খেলিয়ে দিল। এই দেখুন প্রাইমারি ওয়েভের চিহ্ন। সেকেন্ডারি ওয়েভ নীল, পাশের দিকে নাড়াচ্ছে, অনেক বড় বড় নাড়ানো, তাতেও দেখুন বেশিরভাগ বাড়ি টেকে গেল। এই আসছে সারফেস, দেখুন জমি ঢেউ খেলিয়ে যাচ্ছে, এটা সত্যি হয়, জমি উঠে নামে। এই সারফেস ওয়েভ, এর থেকে নিস্তার পাওয়া বড় কঠিন। কাঁপুনির চিহ্ন, কত ভীষণ কাঁপুনি। আমরা একটা জিনিস দেখছি যে প্রাইমারি ওয়েভে আমরা সচকিত হতে পারি ভূমিকম্প হচ্ছে এবং আসছে এই সারফেস মধ্যে যে ব্যবধান, সেই ব্যবধানের মধ্যে যদি আমরা নিরাপদ জায়গায় চলে যেতে পারি, এই বাড়ির বাসিন্দার যদি এই মাঠে চলে আসেন, তারা নিজেরা ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত বা আহত হবেন না। কিন্তু এই দুটোর মধ্যে আসার ব্যবধানের যদি খুব কমে যায়, তাহলে একটা উঁচু 100 তলা বাড়ি থেকে বেরিয়ে আমরা ফাঁকা জায়গায় পৌঁছতে পারবো না, সেটা নিয়েই হয় বিপত্তি। আমরা দেখি যখন ম্যাগমা ভূপৃষ্ঠের যে পাথর রয়েছে, সেই পাথরকে যদি আমরা গলাই, তাহলে সেটা হয় ম্যাগমা। আমরা যে ভূমিকম্প এবং যে আগ্নেয়গিরির কথা বলছি, তার সঙ্গে সংশ্লিষ্ট যে ম্যাগমা, সেটা পৃথিবীর এই উপরিভাগ থেকে 100 থেকে 150 কিলোমিটারের মধ্যে তৈরি হয়। যেহেতু গলিত পদার্থের ঘনত্ব কম, তারা উপরে উঠে আসে। পৃথিবীকে যদি আমি তার উপাদানের কম্পোজিশন দিয়ে ভাগ করি, তাহলে পৃথিবীর ভেতরে 3টে স্তর আছে। বাইরের এই 40 কিলোমিটার গড় যে থিকনেস, সেটা 40 কিলোমিটার, সেটা হচ্ছে ক্রাস্ট, আমরা যাকে বলি ভূত্বক। সেইখান থেকে প্রায় 2900 কিলোমিটার হচ্ছে ম্যান্টল। এই ম্যান্টল ম্যাগনেসিয়াম, আয়রন, সিলিকন এবং অক্সিজেনের যৌগে তৈরি। এই প্রায় 2900 কিলোমিটার থেকে পৃথিবীর কেন্দ্র 6370 কিলোমিটার নিচে, এই জায়গাটাকে বলা হয় কোর বা কেন্দ্রক। এই কোরকে ঘিরে ঢেকে থাকে বলে এই লেয়ারের নাম হচ্ছে ম্যান্টল। এই কোরের মধ্যে দুটো ভাগ, 5150 কিলোমিটার অব্দি কোর একেবারে তরল, এবং তারপরের অংশটা একেবারে সলিড, কঠিন। এই কোরের কম্পোজিশন হচ্ছে 95% আয়রন আর 5% নিকেল এবং অন্যান্য যার দেখা যাচ্ছে কি, আমরা পাথর এখানে গলছে কি করে? কোন জিনিসকে গলানোর সোজা উপায় হচ্ছে তার তাপমাত্রা বাড়ানো। মোমবাতিকে আগুন দিলে গলে, এই ধরনের মেল্টিং এর জন্য তাপমাত্রাকে এক রাখবো, কিন্তু যদি তার উপরে চাপ কমিয়ে দিই, তাহলে তার আয়তন বাড়ে, পাথর গলে যাবে। এই ধরনের গলাটা হচ্ছে মিডোসানিক রিজের নিচে। আর অন্য আর একটা উপায়, পাথরের মধ্যে জল ঢুকিয়ে দেওয়া জোর করে, তাতেও আয়তন বাড়ে, তার গলনাঙ্ক কমে যায়। এবং এই ধরনের যে ম্যাগমা উৎপাত করে, সেগুলো হয় ভীষণ বিস্ফোরক এবং ধ্বংসাত্মক। আমরা সেটার আলোচনা কিছুক্ষণ বাদে করছি। সমুদ্রেতে মিডোসানিক রিজ, সেখানে অগ্নুৎপাত হচ্ছে। এইটাকে ভিত্তি করে 1960 সালে একটা আশ্চর্য তত্ত্ব দিলেন প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক হ্যারি হেস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের বৈজ্ঞানিক রবার্ট ডিএজ। তারা আলাদাভাবে কাজ করেছেন, আলাদাভাবে সিদ্ধান্তে পৌঁছেছেন, আলাদাভাবে লিখেছেন, কিন্তু আশ্চর্য রকম ভাবে তারা যে সত্যে উপনীত হয়েছেন সেটা এক। তারা বললেন, যেটাকে নাম দিয়েছিলেন ডিএজ সি ফ্লোর স্পেডিং, তারা বলছেন যে আমরা যদি সমুদ্রের যে তলার পাথর তাকে দেখি, তৎকাল মিডোসানিক রিফটের ওপরে যে পাথর রয়েছে, সে পাথরের বয়স সব থেকে কম, তার তাপমাত্রা সব থেকে বেশি। এই মিডোসানিক রিজ থেকে আমরা যত দূরে চলে যাব, খুব সিস্টেমেটিক্যালি সেই পাথরের বয়স বাড়ে, পাথরের তাপমাত্রা কমে,
এবং পাথরের ঘনত্ব বাড়ে। সেইটাকে মিলিয়ে দুজনে বললেন যে এই হচ্ছে সি ফ্লোর স্প্রেডিং। এই চমৎকার সরল তত্ত্বে যিনি উদ্ভাবক তিনি এত মোহিত হলেন, তার নাম দিয়েছিলেন জিও পোয়েট্রি। তখনকার লোকেরা অবাক হয়ে গেল এই তত্ত্ব শুনে। তত্ত্বটাকে বোঝার জন্য আমরা এখনকার আলোকে সেইটাকে দেখি। এটা হচ্ছে মিডওশেনিক রিজ, তলায় ম্যাগমা গলেছে, পাথর গলেছে, ম্যাগমা তৈরি হয়েছে। কি হচ্ছে দেখুন, দুদিকের পাথর নর্মাল ফল্টে দুদিকে চলে যাচ্ছে, ফাটল ফাটল বোঝাচ্ছে তলা থেকে আসা লাভা, এখনো সেই এক্সটেনশন চলছে, আবার ফাটল আবার লাভা। তার মানে একটা সময় এই লাইন আর এই লাইন একসঙ্গে এইখানে ছিল, তারপরে সি ফ্লোর স্প্রেডিং এর জন্য তারা দূরে সরে গেছে। আমরা যদি এই লাইন দুটোর বয়স বার করতে পারি এবং এই দূরত্ব মাপতে পারি, তাহলে বলতে পারবো কি হারে সি ফ্লোর স্প্রেডিং হচ্ছে। এটা একটা খুব আশ্চর্য সুন্দর তত্ত্ব। তো এই তত্ত্ব নিয়ে একটা মুশকিলে পড়েছিলেন হেস। এই হ্যারি হেস খুব আশ্চর্য লোক, পরে কেউ জিজ্ঞেস করলে কথা বলতে পারি তার সম্বন্ধে। তার মাথায় এসেছিল পৃথিবীর আয়তন নির্দিষ্ট, পৃথিবীতে যে সমুদ্র পৃষ্ঠ রয়েছে তার ক্ষেত্রফল বা আকার এক। আমি যদি এখানে নতুন সমুদ্র পৃষ্ঠ তৈরি করি তাহলে সব গন্ডগোল হয়ে যাবে। তাহলে আমাকে এমন একটা কিছু করতে হবে যে কিছু সমুদ্র পৃষ্ঠকে ধ্বংস করতে হবে। তিনি এটা ভেবেছিলেন কিন্তু সমাধান করতে পারেননি, কিন্তু আশ্চর্য দূরদৃষ্টি। এই সমস্ত সমাধান হলো দীর্ঘ 7 বছর বাদে 1967-তে। আমি দীর্ঘ 7 বছর বলছি কারণ 1960 থেকে 1967-তে একেবারে যাকে বাংলায় বলে তুলকালাম হয়ে গেল ভূতত্ত্বে। এবং তখন যা ঘটেছিল তার সঙ্গে বোধহয় সেই আণবিক বোমা তৈরির আগে ম্যানহাটন প্রজেক্টের সঙ্গে তুলনা করা চলে। পৃথিবীর 3টে দেশেতে, ব্রিটেনের কেমব্রিজ, ফ্রান্সের জিওফিজিক্যাল ল্যাবরেটরিতে, মার্কিন যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটি, প্রিন্সটন ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে দিবারাত্র বৈজ্ঞানিকরা কাজ করে চললেন অদ্ভুত অনুপ্রেরণায় পৃথিবীর এই রহস্যকে ভাঙতেই হবে। এবং তার প্রথম প্রকাশ ঘটল একটা অত্যন্ত বিদ্যুৎজনের সভায়, 20 মিনিটের একটা বক্তৃতায়, যেটা দিলেন জ্যাসন মর্গান। তিনি তখন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল গবেষণা করছেন। উনি ওখান থেকেই ডক্টরেট করেন, পরে ওখানেই অধ্যাপনা করেন দীর্ঘদিন ধরে। তিনি এই সি ফ্লোর স্প্রেডিং, এই আগ্নেয়গিরি, এই ভূমিকম্প সবকিছুকে একটা সূত্রে গাঁথলেন, যে সূত্রটাকে আমরা এখন বলি প্লেট টেকটনিক্স। কি বললেন তিনি? তিনি বললেন আমরা দেখতে পাচ্ছি এই যে ভূমিকম্প হচ্ছে, এইখানকার ভূমিকম্প হচ্ছে থ্রাস্ট ফল্টে, যেখানে এই দিকের পাথর ওদিকে যাচ্ছে সংকোচন। এখানে ভূমিকম্প হচ্ছে নর্মাল ফল্টে, মানে এই দিকের পাথর ওদিকে, ওদিকের পাথর ওদিকে যাচ্ছে, মধ্যখানে কিচ্ছু নেই। আবার এখানেই হচ্ছে আগ্নেয়গিরি। অতএব আমরা ভাবতে পারি এই ভূমিকম্পর বলয় দিয়ে ছেলেরা জিগসো পাজল তৈরি করে, সেই জিগসো পাজলের পিসেস বা টুকরোর মতো। এই টুকরোগুলোর সীমা নির্দিষ্ট করেছে ভূমিকম্প এবং অগ্নুৎপাত। এই টুকরোগুলোকে বলা হয় প্লেট। প্লেট নামটা কিন্তু ওনার দেয়া নয়, দিয়েছিলেন আর এক দিকপাল কানাডিয়ান ভূপদার্থবিদ টুজো উইলসন। আশ্চর্য চরিত্র, পরে কখনো আলোচনা করা যাবে। অসামান্য অবদান, কিন্তু আজকে বলা যাচ্ছে না। এই প্লেটগুলো কেন ভূমিকম্প হচ্ছে? নিজেদের মধ্যে নড়াচড়া করছে। নড়াচড়া না করলে তো ভূমিকম্প হবে না। এবং এই প্রত্যেকটা প্লেট তার আশেপাশের প্লেটের সাপেক্ষে নড়াচড়া করছে। সি ফ্লোর স্প্রেডিং বলেছে এইখানেতে সমুদ্র তটের প্রসারণ ঘটছে। সমুদ্রের আয়তন বলুন, সমুদ্রের আকার বলুন, ক্ষেত্রফল বলুন বাড়ছে। পৃথিবীর তো আয়তন বাড়ছে না, তাহলে ভারসাম্য বজায় রাখছে কি করে? খুব সোজা উত্তর দিলেন জেসন। খুব সুন্দর তত্ত্ব, যাকে প্রায় বলা যেতে পারে রিসাইক্লিং। যেখানে এই ঘটনা ঘটছে, একটা পাথর, একদল পাথর, একটা ব্লক অন্য পাথরের নিচে চলে যাচ্ছে, সেই জায়গাগুলোকে বলা হয় সাবডাকশন জোন। এবং খুব সহজভাবে বললে সাবডাকশন জোন পৃথিবীর সব থেকে বড় রিসাইক্লিং এজেন্ট। আমরা এইখানে সমুদ্র পৃষ্ঠ তৈরি করছি,
সেই সমুদ্র পৃষ্ঠ সি ফ্লোর স্প্রেডিং এর জন্য আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? তার বদ্ধভূমিতে। এই সাবডাকশন জোন দিয়ে সে ম্যান্টেল থেকে উঠে এসে তো হইতে আসিতেছ মতন। সমুদ্রপৃষ্ঠ তুমি কোথাও হইতে আসিতেছ, আমি ম্যান্টেল হইতে আসিতেছি। কোথায় যাইতেছ, আমি পুনরায় ম্যান্টেলে ফিরে যাচ্ছি। এই হচ্ছে কি গ্রেট রিসাইক্লিং। চমক লেগে গেল পৃথিবীর। আশ্চর্য সহজ সরল সমাধান। এই হচ্ছে প্লেট টেকটনিক্স। এই হচ্ছে বর্তমানের প্লেট চিত্র। 12টা বড় বড় প্লেট আছে। সব থেকে বড় প্লেট প্যাসিফিক প্লেট, 106 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার, 10 কোটি। এই প্যাসিফিক প্লেটে ছিটে মাত্র মহাদেশ নেই। ফিলিপিন প্লেসে নেই, নাজকাতে নেই, কোকোসে নেই। এটা এক ধরনের প্লেট। আর এক ধরনের প্লেট যেখানে রয়েছে মহাদেশ, মহাসমুদ্র। আফ্রিকান প্লেট 50% করে, সাউথ আমেরিকান প্লেট 50% করে, আবার ইউরেশিয়ান প্লেট, তাতে মহাদেশের আধিক্য বেশি। নর্থ আমেরিকান প্লেট মহাদেশের আধিক্য বেশি। একটা জিনিস লক্ষ্য করতে হবে, যেটা অনেক সময় আমরা একটুখানি সচকিত হয়ে যাই। আমি বলছি এই প্রশান্ত মহাসাগরের প্লেট হচ্ছে সব থেকে বড় এরিয়া, অথচ এই ম্যাপে দেখছি নর্থ আমেরিকান প্লেট বড়। এটা একটা বিকৃতি। পৃথিবী একটা গোলাকৃতি বস্তু, তাকে যদি আমি একটা আয়তক্ষেত্রের মধ্যে প্রজেক্ট করি, উপর দিকে এবং তলার দিকে প্রচন্ড বিকৃতি হয়ে সেগুলো চওড়া হয়ে যায়। এই হচ্ছে প্লেট চিত্র। মিডোসানিক রিজ আইসল্যান্ডের উপরে চলে এসছে। প্রথমে শুরু হচ্ছে ফাটল। ফাটল বড় হলে তলা থেকে বেসল্ট নামে পাথর এসে বুঝিয়ে দিচ্ছে। কতটা? 10 মিটার চওড়া। আইসল্যান্ডের সরকার এরকম একটা ফাটলের উপরে একটা ব্রিজ করেছেন। ব্রিজের মধ্যে এই নোটিশটা দেয়া রয়েছে। ব্রিজের বাঁদিকে হচ্ছে নর্থ আমেরিকা মহাদেশ, এইখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। ডান দিকে রয়েছে ইউরোপ। আমাদের বিশ্ববিদ্যালয়ের কলকাতার 2 প্রাক্তন ছাত্রছাত্রীর সৌজন্যে আমি এই ছবিটা পেয়েছি। অতএব সাবডাকশন জোন হচ্ছে পাতাল প্রবেশ। একটু রসিকতা করেছিলেন একজন বৈজ্ঞানিক। আমরা জানি যে আমাদের পৃথিবীতে বৈদ্যুতিক শক্তি, বিদ্যুৎ শক্তি জেনারেট করার জন্য আমরা পারমাণবিক চুল্লির কথা ভাবছি। খুব বিতর্কিত বিষয়। চুল্লির যে জ্বালানি, সেটাকে আমরা কোথায় ফেলবো? অসম্ভব তেজস্ক্রিয়। একটা বড় গম্ভীর বিজ্ঞান সভায় একজন বিজ্ঞানী বলেছিলেন, এটা তো খুব সোজা কথা, তোমরা খুব মোটা ক্যানিস্টারে সেইগুলোকে পুরে সাবডাকশন জোনে ফেলে দাও, সে তো আবার পাতালে চলে যাবে। এবার দেখি সাবডাকশন জোনের ছবি। সামুদ্রিক প্লেট মহাদেশীয় প্লেটের নিচে যাচ্ছে, ঠিক থ্রাস্ট ফল্ট যেমন হয়। এই থ্রাস্ট ফল্টের ক্ষেত্রে হ্যাঙ্গিং ওয়াল ওপরে উঠতে পারে। এইসব ক্ষেত্রে জেনারেলি হ্যাঙ্গিং ওয়ালস থাকে স্থির, ফুট ওয়াল নিচের দিকে যায়। আর একটা উল্লেখ হচ্ছে, ঠিক থ্রাস্ট ফল্টের মতন এটা নয়, এখানে এই ফুট ওয়ালটা বেঁকে যায়। বেঁকে কারণ যদিও এই স্তর খুব শক্ত, তার মধ্যে জল ঢুকলে সেটা নরম হয়ে যায়, সেটা বাঁকতে পারে। অতএব এই সাবডাকশন পদ্ধতি চিরকাল চলতে পারে, এটা সেটা সম্ভব নয়। আর একটা উল্লেখ হচ্ছে, দুটো প্লেটের সংযোগ স্থলে থাকে একটা গভীর খাত, যাকে বলা হয় ট্রেঞ্চ। আমরা দেখি কি হচ্ছে সাবডাকশন জোনে। দক্ষিণ আমেরিকা মহাদেশ, প্রশান্ত মহাসাগরীয় প্লেট, সাবডাকশন শুরু হলো। ট্রেঞ্চ, নিচে প্লেট নামছে। খেয়াল করে দেখুন, জল এই সাবডাক্টিং প্লেটের সঙ্গে নিচে গিয়েছিল, নিচে গিয়ে এখানে মেল্ট তৈরি করেছে, ম্যাগমা। সেই ম্যাগমা উপরে উঠে আগ্নেয়গিরি তৈরি করছে, অ্যান্ডিজ পর্বত। প্রশ্ন উঠতে পারে, সামুদ্রিক প্লেট কেন মহাদেশের নিচে যাবে? উল্টোটা কেন না? সামুদ্রিক প্লেটের ঘনত্ব তলার ম্যান্টেলের চেয়েও বেশি, সে ডুবতে পারে। এই মহাদেশীয় প্লেটের ঘনত্ব তলার ম্যান্টেলের চেয়ে কম, সে ডুবতে পারে না। এবার দেখি যেখানে দুটো মহাদেশী প্লেটের মধ্যে, যেহেতু মহাসাগরীয় প্লেট একজন আরেকজনের সঙ্গে লেগে রয়েছে। প্রশান্ত মহাসাগরীয় প্লেট, জাপানের যে প্লেট, এই হচ্ছে জাপান দ্বীপপুঞ্জ। একই ঘটনা, দুটো ওয়ালই সামুদ্রিক। প্রশ্ন হচ্ছে কে কার নিচে যাবে? এই প্যাসিফিক প্লেটের বয়স বেশি, ঘনত্ব বেশি, তাই জন্য সে
অপেক্ষাকৃত তরুণ সামুদ্রিক প্লেটের নিচে চলে যাবে। এই হচ্ছে জাপানের সৃষ্টির রহস্য। প্রশান্ত মহাসাগরীয় প্লেট নিচে যাচ্ছে, জল বেরোচ্ছে এই প্লেট থেকে, ম্যাগমা তৈরি হচ্ছে, জমির ওপরে উঠে সমুদ্র ভেদ করে আগ্নেয়গিরি বলয়, আইল্যান্ড আর্ক। জাপান দ্বীপপুঞ্জ, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া সবই এই কারণে সৃষ্ট। আমরা দেখি বিধ্বংসী অগ্নুৎপাত কি জিনিস। জাপানের মাউন্ট উনজেন নাগাসাকি শহর থেকে 300 কিলোমিটার পূর্বে 1991 সালের ঘটনা। আমরা কি দেখব? একটা জ্বালামুখের দেওয়াল গ্যাসের চাপে ভেঙে গেল। আমি যে পাইরোক্লাস্টিক ফ্লোরের কথা বলেছিলাম, তার এটা একটা মুভি 1991 সালে। দেখুন, দেয়াল ভেঙে পড়ছে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে গ্যাসের চাপে। সেই দেয়ালের গুঁড়ো ছাই এবং গ্যাস নদীর মতন পাহাড়ের ঢাল দিয়ে যাচ্ছে তীব্র গতিবেগে 100 কিলোমিটার ঘন্টায়, 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ঠিক নদীর মতন জমি আঁকড়ে উপত্যকা দিয়ে যাচ্ছে। গ্রামটাকে আগে থেকে জনশূন্য করা হয়েছিল। এই দেখুন, ফায়ার সার্ভিসেস এর লোক। কিন্তু এই এত বড় পাইরোক্লাস্টিক ফ্লো এর আগে হয়নি। লাস্ট যে বড় পাইরোক্লাস্টিক ফ্লো, তার 10 গুণ তার মাসুল দিতে হলো। কিন্তু যেটা বলেছি, এটা দীর্ঘস্থায়ী হয় না, ঘনত্ব কমে যায়, হাওয়ার ঢুকের জন্য আস্তে আস্তে এই ফ্লো থেমে যায়। আপনি দেখুন, এবার ঝোড়ো হাওয়া এসে এগুলোকে চারিদিকে ছড়িয়ে দেবে, এরা থেমে যাবে ঠিক গ্রামটার আগে এসে। কিন্তু ক্ষতি যা আবার তা হয়ে গিয়েছে। যেটাকে নিরাপদ দূরত্ব মনে করা হয়েছিল আগের ইতিহাস দেখে, সেই নিরাপদ দূরত্ব নিরাপদ থাকেনি। কারণ আগের ইতিহাসের তুলনায় 10 গুণ বড় এটা ছিল। 43 জনের প্রাণ যায়, তাদের মধ্যে ছিলেন 2 জন ভূতাত্ত্বিক, মারিয়া ক্রাফট ফ্রেঞ্চ, তার স্বামী মরিস। তারা সারা জীবন ধরেও অগ্নুৎপাতের চর্চা করেছেন, আগ্নেয়গিরি দেখেছেন। এটা হাওয়াইয়ে তোলা ছবি। যে পোশাক পরে রয়েছেন সেটা তাপ নিরোধক। আর এই হচ্ছে হাওয়াইয়ের ম্যাগমান নদী। এই ধরনের বিস্ফোরণে এক ধরনের পাথর তৈরি হয়, সে পাথর সত্যিই জলে ভাসে, মহাসমুদ্র পেরিয়ে যায়, তার নাম পামিস। এই পাথরের মধ্যে থাকে অজস্র ফুটো এবং সেই ফুটোর মধ্যে থাকে গ্যাস, যার জন্য পাথরের ঘনত্ব হয় কম। গ্রিসের দক্ষিণে সান্টোরিনি আগ্নেয়গিরির এই পামিস। এটা সান্টোরিনি আগ্নেয়গিরি প্রায় 2-3 হাজার মিটার উঁচু ছিল 3600 বছর আগে, ঠিক ক্রাকাটোয়ার মতন একটা বিস্ফোরণে। কিন্তু বিস্ফোরণের সাইজ ছিল ক্রাকাটোয়ার 10 গুণ। সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে জলের তলায় চলে যায়। এবং এই বিস্ফোরণের জন্য পাশের ক্রিট দ্বীপে একটা প্রাচীন সভ্যতা ছিল, সেটা প্রায় ধ্বংস হয়ে যায়। এটা একজন ইন্দোনেশীয় ফটোগ্রাফার বাংথামায়ের তোলা ছবি। ছাই পড়ে রয়েছে, অগ্নুৎপাতে সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু প্রকৃতি আশ্চর্য, তাতেও ফুল ফুটছে। ফিরে আসি ভূমিকম্পে। পৃথিবীতে বহু জায়গা আছে যেখানে মানুষজন ভূমিকম্প নিয়ে ঘর করে, নিত্য নৈমিত্তিক ঘটনা। ক্যালিফোর্নিয়া, জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, চিলি, মেক্সিকো। অগ্নুৎপাত, বড় অগ্নুৎপাতের আগে খানিকটা সংকেত পাওয়া যায়। ছোট ছোট অগ্নুৎপাত, ছোট ছোট ভূমিকম্প, কিছু গ্যাস বেরোনো, মানুষজনকে সরিয়ে নেওয়া যায়, যেমন মাউন্ট উনজানে হয়েছে। কিন্তু এই ভূমিকম্পের পূর্বাভাস এখনো পর্যন্ত অসম্ভব। এটা সান ফ্রান্সিসকো শহরের দেয়ালের একটা ছবি। এটা সাইসমোগ্রাম, যেন মনে করিয়ে দিচ্ছে সাবধান, নিকটেই আছে। ভূমিকম্পের ব্যাপক ধ্বংসলীলা। আইটিতে এই বছরে হয়েছে একটা ভূমিকম্প, এটা 2010 সালে। মানব সভ্যতার লজ্জা। 3 লক্ষ বেশি লোক মারা গিয়েছিল, কোনো হিসেব নেই। 2 লক্ষ লোক উদ্বাস্তু হয়েছিল, ক্যাম্পে থাকতো। 2021 সালেও তারা ক্যাম্পে রয়েছে। চরম অরাজকতা। 8,000 লোক কেরালায় মারা যায় 2012 সালে। এই মহিলা চিৎকার করছে, হায় ঈশ্বর। নির্দয় ব্যাপার হচ্ছে, এটা একটা চার্চের ধ্বংসস্তূপ। এই হচ্ছে তার ক্রস, একটা গাড়ি, পাথর চাপা তার স্টিয়ারিং। ভূমিকম্প বড় বিচিত্র জিনিস। এবার দেখুন আর একটা, রেল ট্র্যাক, আমরা যাকে রেল লাইন বলি। ভূমিকম্পের তরঙ্গ গেছে রেল ট্র্যাক এরম ভাবে বেঁকিয়ে, প্রায় অবিশ্বাস্য। রেল লাইনকে তো বেঁকানো খুব মুশকিল, কি প্রচন্ড শক্তি। এইটা হচ্ছে সান ফ্রান্সিসকো শহরের একটা স্কুলের ছবি। সেখানে প্রত্যেক স্কুলেতে
প্রত্যেক মাসে একবার ভূমিকম্পের ট্রেনিং হয়, ভূমিকম্প হলে কি করতে হবে। যে প্রাথমিক ওয়েভ, প্রাইমারি ওয়েভ আর সারফেস ওয়েভ আসার সময় যে তফাৎ, সেটা ভূমিকম্পের এপিসেন্টার বা উৎসস্থল থেকে যত দূরে যাওয়া যায় সেই ব্যবধান বাড়ে। অতএব ছোট্ট একটু কাঁপুনির পরে আমরা বাড়ি থেকে বেরিয়ে মাঠে যেতে পারি, কিন্তু যেখানে মাঠ নেই, যেখানে বাড়ি অনেক বড়, সেখান থেকে বেরোনোর আগেই এই সারফেস ওয়েভ চলে এসে তছনছ করতে পারে। তাই ছেলেদের শেখানো হয় মাঠের মধ্যে না থাক, বাড়ি না হলে দৌড়বে না, কোনো টেবিল বা কোনো উপরে শক্ত আচ্ছাদনের নিচে যাবে, যাতে বাড়ি ভেঙে পড়লে হয়তো তোমার চোট কম লাগবে। আর এই হচ্ছে আমাদের দেশে ভূমিকম্পের প্রতিক্রিয়া একজন কার্টুনিস্টের চোখে। এটা নেপাল ভূমিকম্পের পরে কার্টুনটা বেরিয়েছিল। আমরা কেবল পালা পালা রবে পালাতে চাই। আমার মনে হচ্ছে আমি প্রায় 40 মিনিট খেয়ে ফেলেছি। আমি কি আর বলবো নাকি এখানে থেমে যাব? আমার প্রায় আরো 10 মিনিট লাগবে। হ্যাঁ, আপনি স্যার আপনি বলতে থাকুন, আমরা তো মন্ত্রমুগ্ধের মতো শুনছি। কোথা দিয়ে শোনা আমি কিন্তু আপনাদের নিয়ম ভাঙতে চাইছি না ম্যাম। না, নিয়ম কিছু নিয়মের মধ্যেই আছি আমরা। আপনি কন্টিনিউ করুন স্যার। আমরা এবার দেখতে চাই এই যে প্লেট টেকটনিক্স এর কথা বললাম, এটার উৎপত্তি কি শুধু এই আগ্নেয়গিরি আর ভূমিকম্প দিয়ে হয়েছে? খুব আশ্চর্যের ব্যাপার। এই প্লেট টেকটনিক্সের যেটা সিড, যেটা বীজ, সেটা তৈরি হচ্ছে যে ধরনের অবজারভেশন দিয়ে, ইতিহাস, পৃথিবী সবকিছু মিলিয়ে যেসব বস্তুকে দেখে, যেসব ঘটনাকে দেখে, সেই ঘটনার মধ্যে আগ্নেয়গিরিও নেই, ভূমিকম্পও নেই। সেখানে ব্যবহার করা হয়েছে ক্লাসিক্যাল জিওলজি, সাবেকি জিওলজির যে প্রাথমিক বস্তু পাথরকে দেখে। এর সূত্রপাত বহু শতাব্দী আগে। মানুষের চিরজিজ্ঞাসা ছিল, অন্তত আমরা জানি গত 500 বছর আগেও ছিল, যে আমি যদি আটলান্টিক মহাসাগরকে দেখি, তার দুপাশের যে দুই মহাদেশ, কিরম যেন তাদের জুড়ে দেয়া যায় যদি আটলান্টিককে আমরা বন্ধ করে দিই। মানে তারা সব খাপে খাপে মিলে যায়, সম্পূরক সম্পর্ক। আমরা যদি দক্ষিণ আটলান্টিককে দেখি কাছ থেকে, দেখুন কি হচ্ছে। আমি দক্ষিণ আমেরিকাকে ঘুরিয়ে আফ্রিকার গায়ে একদম সেঁটে দিতে পারি। মানে তখন একটা সময় ভাবতে পারি আটলান্টিক মহাসাগর ছিল না, এই দুটো মিলে ছিল একটা প্রকাণ্ড মহাদেশ। সেটা কিরম ভাবে ভেঙে গিয়ে যেন আলাদা হয়ে গিয়েছে। এই ব্যাপারটা বহুদিন মানুষের মাথায় আছে। রেকর্ডেড হিস্ট্রি যাকে বলে, তাতে প্রথম আমরা বিবরণ পাই এই বেলজিয়ান কার্টোগ্রাফারের লেখায়। ম্যাপ তৈরি করতেন, লেখেন 1596 সালে। কত বছর আগে ভেবে দেখুন। তৎকালীন ম্যাপ মেকার বা কার্টোগ্রাফারের অঙ্কে হতেন খুব পারদর্শী। এই 1600 শতাব্দীতে অনেক কিছু ঘটে। ইউরোপের থেকে জাহাজ নিয়ে, সে দেশ আবিষ্কার হোক, ধর্মপ্রচার হোক, দস্যুতা হোক, মানুষজন দিকে দিকে ছড়িয়ে পড়ে। তারা যদি কেউ ফিরতে পারত, তাদের মধ্যে অনেকে হাতে একা ম্যাপ নিয়ে আসতো, মানচিত্র, এইখানে মহাদেশের বাউন্ডারিটা, তটরেখাটা এরাম। শুধু সেইটা দেখে এই এব্রাহাম ওটিলিয়াস লেখেন যে আটলান্টিকের দুপারে যে মহাদেশ রয়েছে, সে দুটোর মধ্যে আশ্চর্য সমন্বয় আছে, যেন কোনো ম্যাজিকে এই দুটো একসময় এক ছিল, এখন ভেঙে দেওয়া হয়েছে। দুঃখের কথা কি, 1596 সালে লেখা বই 400 বছর বাদে আবিষ্কার করেন এই জে রম বলে একজন নিউ ইয়র্কের একটি কলেজের অধ্যাপক, এবং তার ফল হচ্ছে 1994 সালে এই পেপার। তার আগে গোটা দুনিয়া জানতো না উনি কি লিখে গেছেন। আমাদের এই বৈজ্ঞানিক বিশ্ব, যার কাছে এই তত্ত্বের প্রধান কারণ হিসেবে চিহ্নিত, তিনি হচ্ছেন আলফ্রেড ভেগনার। ইনি যুগান্তর আনেন এবং পথপ্রদর্শকদের যে অপমান লাঞ্ছনা নতুন কথা বলার জন্য পেতে হয়, তিনি তার 100% পেয়েছেন। মোটে 50 বছর বেঁচে ছিলেন, 1880 থেকে 1930। পদার্থবিদ, 1924 সালে 24 বছর বয়সে পিএইচডি করেন, জার্মান। প্রথম মহাযুদ্ধের সময় গিয়ে প্রচন্ড আহত হন পায়ে, দীর্ঘ কয়েক মাস হসপিটালে শয্যাশায়ী ছিলেন, বই লিখে ফেললেন, দি অরিজিন অফ কন্টিনেন্টস এন্ড ওশান। পৃথিবী কেঁপে গেল, ঝড় উঠল, নিন্দা। উনি কি বললেন? উনি বললেন যে তোমরা যে বলো পৃথিবীর উপরিভাগ একদম স্থির, সেটা ওপর নিচ করতে পারে,
জলে ডুবতে পারে, জল থেকে উপরে উঠতে পারে, কিন্তু সাঁতার কেটে পাশের দিকে যেতে পারে না। তারা স্থির, যেটাকে বলা হয় ফিক্সিস্ট হাইপোথেসিস। সমস্ত কিছু ফিক্সড, সেটা শুধু ওপর নিচে করবে, পাশের দিকে যাবে না। তিনি বললেন এটা নয়। তার কাছে কিন্তু এই আগ্নেয়গিরি, ভূমিকম্প কিচ্ছু ছিল না। তাই তিনি বললেন তোমরা যদি বলো যে সমুদ্র পৃষ্ঠ, সমুদ্রের তলদেশ ফিক্স, মেনে নেব, কিন্তু সমুদ্রের তলদেশের উপরে এই মহাদেশগুলো ব্লকের মতন বেশি রয়েছে। কারণ মহাদেশের ঘনত্ব সমুদ্রের ঘনত্ব, সমুদ্রের তলা ভূপৃষ্ঠের ঘনত্ব হচ্ছে কম। মহাদেশের ঘনত্ব 2.7 গ্রাম কিউবিক সেন্টিমিটার, তলায় যে সমুদ্র পৃষ্ঠ তার ঘনত্ব 2.9 গ্রাম প্রতি সেন্টিমিটার। অতএব তার উপরে মহাদেশরা বসে রয়েছে। এবং এই মহাদেশগুলো এখন যেগুলো বিক্ষিপ্ত এদিক ওদিক ছড়িয়ে রয়েছে, তারা একসময় একটা বড় মহাদেশ তৈরি করেছিল। তারপরে কোনো একটা অজানা প্রক্রিয়ায় সেই মহাদেশগুলো ভেঙে যায়, পরস্পরের থেকে দূরে ছিটকে সরে যায় এবং বর্তমান যে ভূগোল পৃথিবীর সেটা সৃষ্টি করে। খুব অল্প কজন লোক অবাক হয়েছিলেন বিশ্বাস করে। তাদের মধ্যে একজন মহাজ্ঞানী ডু টয়েট, তিনি দক্ষিণ আফ্রিকার জিওলজিস্ট ছিলেন। বাকি সবাই বিশিষ্ট ভূতাত্ত্বিক, বিশিষ্ট ফিজিসিস্ট, পদার্থবিদ, তারা রেবে করে উঠল। কারণ এটা প্রচলিত ধারণার উল্টো দিকে, শতাব্দী পুরনো ধারণা। লোকে ওকে যাতা বলতে আরম্ভ করলো। তার প্রথম আক্রমণ ছিল, তুমি হে বাবা ফিজিসিস্ট, ক্লাইমেটোলজিস্ট, আবহাওয়া চর্চা করো, তুমি এসব বুঝবে কি করে? দ্বিতীয়টা ছিল আরো মারাত্মক, একেবারে রাজনীতির মতন। হ্যাঁ, তুমি বলছো বটে যে মহাদেশের গুণর সীমাগুলো মিলিয়ে একটা বড় মহাদেশ করা যায়, কিন্তু তুমি তো বলতে পারছো না তারা ভাঙলো কি করে। অতএব তুমি যখন বলতে পারছো না কি কারণে ভেঙেছে, ভাঙাটা ঘটেনি। রাজনীতিবিদরা সমস্ত জগতে সমস্ত সময় সব সময় বিচারণ করে। ইনি খুব লড়াকু ছিলেন, বিনয়ী, তিনি হাল ছাড়েননি। তিনি এক একটা সংস্করণ লিখতে লাগলেন এবং নতুন নতুন ভাবে নতুন নতুন প্রমাণ দাখল করলেন। খুব অ্যাডভেঞ্চারার ছিলেন। 4 বার গ্রিনল্যান্ডে গিয়েছেন। তখনকার দিনে গ্রিনল্যান্ডে যাওয়া বড় চারটিখানি কথা না, জাহাজে বেশি। 4র্থ বার সেই গ্রিনল্যান্ডে গিয়ে তার জন্মদিনের কয়েকদিনের মধ্যে তিনি হারিয়ে যান। তার মৃত্যুর 5 বছর বাদে তার মৃতদেহ পাওয়া যায় অক্ষত। তাকে আবার সমাহিত করা হয় গ্রিনল্যান্ডে, কিন্তু এখন বরফের তলায় তিনি কোথায় রয়েছেন জানা যায়নি। এটা তার 50তম জন্মদিনের কদিন আগের ছবি। ইনি হচ্ছেন ভেগনার, ইনি তার সাথী রাসমুস ভিলামসেন। প্রচন্ড তুষার ঝড়ে উনি সাহায্যের খোঁজে বেরোন স্লেজ নিয়ে, ফিরে আসেন না। পরের দিন ইনি যান খোঁজ নিতে, ইনিও ফেরেন না। অতএব গ্রিনল্যান্ডেই তার শেষ হয়ে যায় সবকিছু। তার বক্তব্য হচ্ছে পৃথিবীতে এই মহাদেশগুলো নড়াচড়া করছে, তিনি নাম দিলেন কন্টিনেন্টাল ডিপ। আবার বলছি, প্রমাণ কিন্তু একেবারে সাবেকি। যে প্রথম ভূতত্ত্ব পড়ছে জীবনে তার পক্ষে বোঝা দুষ্কর নেই। কি প্রমাণ? তিনি বললেন এই যে মহাদেশগুলোর সীমারেখার যে মিলন, এটা মোটেই আকস্মিক নয়। আমরা দেখি এই ভিডিওটাতে দক্ষিণের দুটো মহাদেশ জুড়ে রয়েছে। উনি বললেন ভিডিও ছিল না, উনি বললেন এই ঘটেছে। বড় মহাদেশ ভেঙেছে, ভেঙে যে ফাটল হয়েছে তার মধ্যে দিয়ে সমুদ্র ঢুকেছে, মহাদেশরা সমুদ্রের যে পৃষ্ঠ তার উপর ভেসে ভেসে চলে গেছে। আমি জানি এখন এটা ঠিক নয়। আমি দেখতে পাচ্ছি মধ্যখানে মিডোসেনিক রিজ রয়েছে, সি ফ্লোর স্প্রেডিং হয়েছে। এইটা একটা আস্ত প্লেট, এইটা একটা আস্ত প্লেট, তারা দূরে সরে যাচ্ছে, মহাদেশরা নয়। তখন ওনার পক্ষে এটা অনুধাবন করার কোনো উপায় ছিল না, কোনো তত্ত্ব ছিল না সমুদ্রের পৃষ্ঠেতে কি হচ্ছে, তার ভূতত্ত্ব কি কাণ্ড ঘটছে। তাই দেখা যাচ্ছে ওনার এই কন্টিনেন্টাল ডিপ কিন্তু প্লেট টেকটনিক্স এর পূর্বসূরি। এর আহ্বানেই যেন প্লেট টেকটনিক্সকে আমরা আবিষ্কার করতে পেরেছি। প্রমাণ কি? প্রথম প্রমাণ এলো হিমবাহ থেকে। মহাদেশীয় হিমবাহ যারা মহাদেশের ওপরে থাকে, জমির ওপরে থাকে, সমুদ্র পৃষ্ঠের সমান উচ্চতায় থাকে, মিন সি লেভেলে থাকে, তাদের এখন আমরা কোথায় পাই? অনেক উঁচুতে, উত্তর মেরুতে বা দক্ষিণ মেরুতে, যেখানে সারা জীবন সারা বছর ঠান্ডা থাকে। এই মহাদেশীয় যে হিমবাহ
তাদের কারণে এক ধরনের পাললিক শিলা তৈরি হয়, তাদের বলা হয় টিল। এবং এই হিমবাহ যখন মহাদেশের উপরে নড়াচড়া করে, তাদের সঙ্গে পাথরের ঘর্ষণে পাথরের উপরে এরকমের দাগ তৈরি হয়, তাকে বলে স্ট্রায়াশন। ভূতাত্ত্বিকরা সেই দাগ দেখে বলতে পারেন যে হিমবাহ কোন দিকে নড়েছিল, এই দিকে গিয়েছিল, এইখান থেকে বলছে এই দিকে গিয়েছিল। আশ্চর্যের বিষয় হলো তিনি দেখলেন 300 কোটি বছরের এই টিল এখন 4টে আলাদা আলাদা মহাদেশের টুকরোতে রয়েছে, যেগুলো বর্তমানে যেখানে কন্টিনেন্টাল গ্লেশিয়ার মহাদেশীয় হিমবাহ রয়েছে তার থেকে অনেক দূরে। এবং এইখানেতে সমুদ্র পৃষ্ঠের সমান উচ্চতায় সমুদ্র তলেতে মহাদেশীয় হিমবাহ তৈরির কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, নিরক্ষরেখার উপরেও হিমবাহ আছে, মাউন্ট কিলিমানজারো 14,000 ফিটে, সমুদ্র পৃষ্ঠের সমান উচ্চতায় তারা নেই। তার বক্তব্য হলো অত্যন্ত ব্যতিক্রম হচ্ছে ভারত, সে এখন আর দক্ষিণ গোলার্ধেই নেই, উত্তর গোলার্ধে চলে গেছে, কিন্তু বরফের যে নড়াচড়ার দিক, হিমবাহের যে গতিপথ, সেটা এদের সঙ্গে ম্যাচ। উনি বললেন খুব সোজা উপায়, আমি যদি এই মহাদেশগুলোকে তাদের তটরেখা দিয়ে মিলিয়ে দিই, দেখি এই টিলের যে অবস্থান তারা এক জায়গায় সংঘবদ্ধ হয়ে যাচ্ছে, এবং দেখতে পাচ্ছি এই একটা বিন্দু থেকে তারা চতুর্দিকে মুভ করছে। তার বক্তব্য হলো এই ছিল তখনকার দিনের দক্ষিণ মেরু, এবং এই মহাদেশগুলো দক্ষিণ মেরুর চারপাশে একটা বিরাট মহাদেশ সুপার কন্টিনেন্ট তৈরি করেছিল। এই সুপার কন্টিনেন্টের যে তত্ত্ব উনি দিচ্ছেন 1910 সালে, যদি ফিরে যাই 1880 সালে একটা অ্যামেজিং 3 ভলিউম বুক, বিস্ময়কর গ্রন্থ লিখেছিলেন এডওয়ার্ড সুয়েস নামে একজন অস্ট্রিয়ান ফসিল পণ্ডিত, প্যালিওন্টোলজি, পুরনো প্রাণীর ফসিল নিয়ে চর্চা করেন। সেই 3টে ভলিউমে কিনা নেই, তাতে সাবডাকশন জোন পর্যন্ত বলা আছে, ওনার হাতে কোনো তথ্য ছিল না, এটা সবটাই খুব এডুকেটেড ইমাজিনেশন। এবং তিনি বলেছিলেন দক্ষিণ দিকে একটা এই কটা মহাদেশ নিয়ে একটা বিরাট মহাদেশ ছিল, যার নাম উনি দিয়েছিলেন গন্ডোয়ানা। নামটা কোত্থেকে এসছে? ভারতের মধ্য ভারতের গন্ড উপজাতি থেকে গন্ডোয়ানা। অতএব গন্ডোয়ানা ল্যান্ড তৈরি হলো মহাদেশ, বিরাট মহাদেশ, যেখানে সমস্ত মহাদেশের মধ্যে অন্তত গোটা চারেক একসঙ্গে ছিল। অন্য প্রমাণ, অনেক প্রমাণ ছিল, দ্বিতীয় প্রমাণটা বলে আমি অন্য প্রসঙ্গে চলে যাব। সেটা হচ্ছে ফসিলস, জীবাশ্ম। কি দেখছি আমরা এখন বর্তমান পৃথিবী? এক মহাদেশের, এক মহাসাগরের তফাৎ এই ভূমিখণ্ড, এই ভূমিখণ্ডের মধ্যে। এই দুটো ভূমিখণ্ডে, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকায়, একটা কুমিরের মতন প্রাণীর ফসিল পাওয়া যায়, যেগুলো 1 মিটারের মতন লম্বা ছিল। কিন্তু একটা বিরাট অসুবিধা ছিল সেই প্রাণীদের নিয়ে, তারা মিঠে জলের প্রাণী, সুইট ওয়াটার, নোনা জল, সমুদ্রে থাকতে পারে না, সমুদ্রে সাঁতার কাটতে পারে না। 270 কোটি বছরে তারা এখানেও ছিল, এখানে ছিল। এখান থেকে ওরা ওখানে গেল কি করে? বিবর্তন বলে পৃথিবীর কোনো একটা জায়গায় তাদের সৃষ্টি হয় প্রাণীর, তারপরে তারা চারিদিকে ছড়িয়ে পড়ে, অ্যাডাপটিভ রেডিয়েশন। গেল কি করে? উত্তর, আমি যদি এই দুটোকে জুড়ে দিই তটরেখা দিয়ে, এরপরে হলো লিস্টোসারাস, কুকুর বা শুয়োরের সাইজের এক ধরনের তৃণভোজী সরীসৃপ, এই তার ফসিল। দেখা গেল লিস্টোসারাস রয়েছে আফ্রিকাতে, ভারতবর্ষে, অ্যান্টার্কটিকায়, মহাসমুদ্রের এপার ওপারে। এরা স্থলভূমির প্রাণী। গেল কি করে এখান থেকে ওখানে? উত্তর, আমি যদি এই দিকটাকে জুড়ে দিই তাদের তটরেখা দিয়ে, আরো শক্ত, একেবারে অকাট্য যুক্তি হলো কন্টিনেন্টস, মহাদেশের ওপরে গজায় এমন এক ধরনের ফার্ন থেকে, যে ফার্নের নাম হচ্ছে গ্লাসোপটেরিস। দেখা গেল তারা একই সময়ে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ভারত, আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া ছিল। অতএব এই এখনকার দিনের এই বিচ্ছিন্ন ভূখণ্ডগুলোকে আমরা যেমন হিমাবহ দিয়ে জুড়েছি, সেরকম ফসিল দিয়ে জুড়ে দিলে আমরা পাচ্ছি এই সুপার কন্টিনেন্ট গন্ডোয়ানা। অতএব এই হচ্ছে গ্লাসোপটেরিসের পাতার ফসিল। আমরা রানীগঞ্জ বা জরিয়া গেলে এই ফসিল পেতে পারি। তার মানে দক্ষিণের মহাদেশ, তার উপরের দিকে রয়েছে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা,
তারপরে ক্রমে ক্রমে উনি দেখলেন যে আমি উত্তর আটলান্টিককেও বন্ধ করে দিতে পারি, দিলে উত্তর আমেরিকা ইউরোপ জুড়ে যাবে, এবং তাদেরকে টেনে এনে এইটাকেও জুড়ে দিয়ে গোটা আটলান্টিককে বন্ধ করে একটা বড় মহাদেশ করতে পারি। আগেই তৈরি হয়েছিল গন্ডোয়ানা ল্যান্ড, এই দুটোকে জুড়ে দিয়ে রাখা গেল পৃথিবীর সমস্ত মহাদেশ একসঙ্গে এক বিশাল সুপার কন্টিনেন্ট তৈরি করছে, যার নাম উনি দিলেন প্যানজিয়া বা প্যানজিয়া। প্যান মানে এন্টায়ার, সমগ্র, গাইয়া মানে পৃথিবী মাতা। অতএব এইটাই হচ্ছে আমাদের সমস্ত মহাদেশের মা, যার থেকে আমরা ছোট ছোট টুকরো হয়ে বেরিয়েছি। খুব আশ্চর্য, 1915 সালে হাতে আঁকা ছবি, সামান্য তথ্য ভেগনানের নিজের আঁকা। 2005 সালে বড় বড় জিওলজিস্ট অনেক বেশি তথ্য নিয়ে প্যানজিয়ার মাপ করলে নেই, বিশেষ তফাৎ নেই। একজন বৈজ্ঞানিক হেসে বলেছিলেন, আহা, যদি ভেগনার এখনকার মতন কোন স্যাটেলাইটে করে মহাকাশে যেতেন, তার নিজের প্যানজিয়াকে দেখতে পেতেন। আমরা রাজনীতির ঊর্ধ্বে নয়। একজন ইটালিয়ান কার্টুনিস্ট বললেন, ভাগ্যিস প্যানজিয়ার সময় রাজনীতিরা ছিলেন না, তাহলে তারা প্যানজিয়ার ম্যাপ করতেন এরকম। খুব ইন্টারেস্টিংলি ভারত এবং তিব্বত কাছাকাছি রয়েছে, চীন রয়েছে অনেক দূরে। এই হচ্ছে প্যানজিয়ার রাজনৈতিক মানচিত্র। ছোট্ট করে দেখিনি কন্টিনেন্টাল ড্রিফটের সঙ্গে আমরা যে প্লেট টেকটনিক্স বলছি তারই যে পার্থক্যের কথা বললাম, সেটার কারণ কি? আমরা যদি একটা কমলা লেবুকে অর্ধেক করি, এইটা হচ্ছে তার জুসি রসালো পার্ট, তার বাইরে হচ্ছে খোলা। খোলাটা শক্ত, শক্ত মানে এইরকম, তাকে আমি হাত দিয়ে চাপলে বেঁকে যাবে, ছেড়ে দিলে ফিরে আসবে। পৃথিবীর এই অংশটার নাম লিথোস্ফিয়ার, খোসা, শক্ত, 100 কিলোমিটারের মতন পুরু। এবং এই তার উপরে ভাগে রয়েছে যে ক্রাস্টের কথা আমরা বলেছি, সেই ক্রাস্ট। আর এই লিথোস্ফিয়ারের তলার অংশটা হচ্ছে ম্যান্টেলেরই উপরের একটা পার্ট। মানে ম্যান্টেল শুরু হচ্ছে এইখান থেকে, ম্যান্টেলের শক্ত পার্ট এইটা, ম্যান্টেলের নরম পার্ট এইটা। ম্যান্টেলের এই নরম পার্টটা টুথপেস্টের মতন, চাপলে সেটা আস্তে আস্তে প্রবাহিত হয়। আর এই খোসাটাকে যদি আমরা কেটে দিই, সেইগুলো হচ্ছে প্লেট। অর্থাৎ কন্টিনেন্টাল ড্রিফট যেটা বলেছিল, সেটা হচ্ছে এইটা। মহাদেশগুলো মহাসাগরের পৃষ্ঠের উপরে বসে রয়েছে, মহাদেশে ফাটল হচ্ছে, চলে যাচ্ছে সাগর। আমরা এখন জানি তা নয়। লিথোস্ফিয়ার রয়েছে শক্ত খোলা, লিথোস্ফিয়ারের মধ্যে রয়েছে ভূপৃষ্ঠের দুটো ভাগ, সামুদ্রিক ভূপৃষ্ঠ ভূত্বক, মহাদেশীয় ভূত্বক, আর তার তলায় রয়েছে ম্যান্টেলের শক্ত পাট। এই যে নীল জায়গাটা, এটা হচ্ছে মহাসমুদ্র। এটা ঠিক স্কেল মেপে আঁকা নয়, তবে এটা ঠিক মহাদেশীয় ক্রাস্ট অনেক মোটা, গড়ে 100 কিলোমিটার, যেখানে সামুদ্রিক ক্রাস্ট বড় জোর 8 কিলোমিটার মোটা গড়ে। এবং যেরকম ভাবে কন্টিনেন্টাল ড্রিপকে দেখেছিলেন ভেগনার, টুকরো করে দিলাম কন্টিনেন্টকে, মহাদেশগুলো আস্তে আস্তে ভেসে বেরিয়ে গেল, তা কিন্তু হচ্ছে না। এটা একটা বিরাট মহাদেশ। মহাদেশ যখন ভাঙছে, তখন ওই মহাদেশীয় প্লেটটা ভাঙছে। এই দেখুন, টান তৈরি হচ্ছে, নর্মাল ফল্ট তৈরি হচ্ছে, মিডওশেনিক রিফট তৈরি হচ্ছে, সি ফ্লোর স্প্রেডিং তৈরি হচ্ছে। একটা বড় প্লেট ভেঙে দুটো প্লেট হয়ে যাচ্ছে, মধ্যখানে নতুন মহাসাগর। এই হচ্ছে প্লেট টেকটনিক্সের আদি বৃত্তান্ত। ছিল কন্টিনেন্টাল ড্রিফট, এটা সে হজবরল নয়, এটা কিন্তু খুব নিয়ম মেনে পরিবর্তিত হলো প্লেট টেকটনিক্সে। প্যানজিয়া মহাদেশ, 25 কোটি বছর আগেকার ছবি। আমরা দেখব প্যানজিয়া কি করে ভাঙলো। খেয়াল রাখতে হবে, এই 50 কোটি বছরের ইতিহাস আমরা সম্ভবত 50 সেকেন্ডে দেখব। এই প্যানজিয়া আমরা দেখব কি এই বিরাট মহাদেশ ছোট ছোট মহাদেশে ভাঙলো, এই তাদের সীমারেখা। এই প্রত্যেকটা জায়গায় তৈরি হলো নতুন সি, নতুন স্লি ফোর স্প্রেডিং। ভারত একটা চিত্তাকর্ষক কাণ্ড করে। এই ভারতের এই দিকেও প্লেট বাউন্ডারি, এই দিকেও প্লেট বাউন্ডারি। ভারতকে দেখবো দৌড়চ্ছে উত্তর দিকে, গিয়ে ধাক্কা মারছে এখানে। দরকার পড়লে আরেকবার দেখবো, আপনারা দেখুন। প্যানজি আস্তে আস্তে ভাঙছে, সাইবেরিয়ার ছোট ছোট টুকরো তৈরি হচ্ছে। উত্তর আটলান্টিক তৈরি হলো, ভারত আফ্রিকা থেকে আলাদা হলো, দক্ষিণ আটলান্টিক খুলছে, ভারত ছুটতে শুরু করলো উত্তর দিকে 20 সেন্টিমিটার প্রতি বছর, তীব্র গতি। মারল ধাক্কা এশিয়াকে, এশিয়া তাকে জায়গা ছেড়ে দিল,
ঠিকরে বেরিয়ে এলো যাকে আমরা বলি ইন্দো চীন। এই হচ্ছে বর্তমান প্লেট বাউন্ডারি। খেয়াল রাখতে হবে, আমরা এখানে এই মহাদেশকে সূচক হিসেবে ব্যবহার করছি, যারা প্লেটের গতিটাকে দেখাচ্ছে। ভারত কিন্তু শুধু মহাদেশ হিসেবে আসছে না, ভারত আসছে একটা প্লেট হিসেবে, যার পেছন দিকের থেকে ঠেলছে মিড ওশেনিক রিজ, আর সামনের দিকে এই যে এসে ধাক্কা মারলো, তার কারণ এখানে ছিল সাবডাকশন জোন। দেখুন আমরা, দেখুন ভারত আসছে, ভারত একটা প্লেট, তার সামনের দিকে সমুদ্র, পেছন দিকেও সমুদ্র। ভারত প্লেটের মধ্যিখানের অংশটা হচ্ছে ভারতীয় মহাদেশ, তার দুপাশে প্লেটের অংশ হচ্ছে মহাসাগরীয়। মহাসাগরীয় প্লেটের ঘনত্ব বেশি, সে তাই জন্যে তিব্বতের দক্ষিণ প্রান্তে সাবডাক্টেড হচ্ছে, এটা মহাদেশ। এই তিব্বত মহাদেশের ঘনত্ব কম, তার নিচে চলে যাচ্ছে, এবং সেই কারণে হচ্ছে আগ্নেয়গিরির সৃষ্টি। ভারতে সে 53 মিলিয়ন বছর, 5 কোটি বছর আগে ভারত মারল ধাক্কা তিব্বতকে, একটা মহাসংকটে পড়ে গেল। ভারতের ঘনত্ব, কন্টিনেন্টের ঘনত্ব, মহাদেশের ঘনত্ব, তলার ম্যান্টেলের ঘনত্ব হচ্ছে কম, তাকে সাবডাক্ট করা যাবে না। কিন্তু এই মহাসাগরীয় যে প্লেট, যেটা তলায় সাবডাক্টেড হচ্ছে, তার ঘনত্ব বেশি। এখন ভারত যখন এসে ধাক্কা মারলো, তখন মহাসাগরীয় অংশ ছিঁড়ে ভারত থেকে আলাদা হয়ে গেল। ভারত কিন্তু নিচে যাবে না, সে তিব্বতের তলায় গিয়ে দিল বিরাট ঠেলা, তৈরি হলো হিমালয় আর তিব্বতের মালভূমি। ভারত কেন তলাতে গেল, উপরে কেন গেল না? তার কারণ ভারতের বয়স অনেক বেশি তিব্বতের তুলনায়, ভারতের পাথর ঠান্ডা, ঘনত্ব বেশি, তাই তলায় গেল। অর্থাৎ প্যানজিয়া থেকে শুরু করলাম 300 কোটি বছর আগের থেকে, শেষ হলো বর্তমান কালে। এই বিরাট সময়ের ব্যবধান, প্রক্রিয়া কিন্তু এক, প্লেট টেকটনিক্স। ইতিহাস আমাদের শেখায় অনেক বিচ্ছিন্ন ঘটনাগুলি আছে, যেটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘটে, কিন্তু আমরা যদি বুঝতে পারি তারা একটা সাধারণ যোগসূত্রে বাঁধা। এক্ষেত্রে সেই যোগসূত্র হচ্ছে প্লেট টেকটনিক মডেল। 127 মিলিয়ন বছর, 12 কোটি বছর আগে প্যানজিয়া ভেঙেছে, 5 কোটি বছর আগে হিমালয়ের সৃষ্টি হয়েছে, কিন্তু সবটাই একটাই প্রক্রিয়ার বিভিন্ন সময়ের ফল। এই মডেল যদি ঠিক হয়, তাহলে মডেল আমাদের ফোরকাস্ট করতে, ভবিষ্যৎবাণী করতে শেখায়। তাই আমরা যদি এই মডেলের ভিত্তিতে কিছুটা স্বাধীনতা নিয়ে পৃথিবীর ভবিষ্যৎকে দেখতে চাই, তাহলে 5 কোটি বছর বাদে পৃথিবীর চেহারা এই হতে পারে। দ্রষ্টব্য ভূমধ্য সাগর নেই, সে জায়গায় হয়েছে ভূমধ্য পর্বত। এরও 25-20 কোটি বছর বাদে যদি যাই, 25 কোটি বছর বাদে আশ্চর্য, আবার সমস্ত কন্টিনেন্ট, সমস্ত মহাদেশ এক জায়গায় জোট হয়েছে, আন্টার্কটিকা। এই মহাদেশকে অনেকে অনেক নামে ডাকেন, কল্পনার জগতে আছে। একটা নাম প্যানজিয়া আলটিমা। ছিল প্যানজিয়া, ভাঙলো, হলো বর্তমানে বিচ্ছিন্ন মহাদেশ, আবার জুড়লো, আবার হলো প্যানজিয়া আলটিমা। এটা একটা চক্র, প্রসেস চলছে, ভাঙছে আর জুড়ছে। প্যানজিয়া হচ্ছে, বর্তমান বিশ্ব হচ্ছে, প্যানজিয়া আলটিমা হচ্ছে। এটা চলছে, চলবে, সেই আমাদের ছোটবেলাকার স্লোগানের মতন চলছে, চলবে অবিরাম। কতদিন চলবে? এই যে প্রক্রিয়া, এর যে চালিকা শক্তি যতদিন পৃথিবীর মধ্যে থাকবে, এই চালিকা শক্তি একসময় মঙ্গল গ্রহে ছিল, এখন আর নেই। মঙ্গল গ্রহ মৃত গ্রহ, সেখানে আর কোনো পরিবর্তন হয় না। পৃথিবীর এই চালিকা শক্তি কি? তাপ। পৃথিবীর ভেতরের তাপমাত্রা পৃথিবীর স্তর উপরের ভূত্বকের তাপমাত্রার চেয়ে অনেক বেশি। অনেক বেশি মানে পৃথিবীর উপরিভাগে ভূত্বকের গড় তাপমাত্রা যদি মহাসাগরের তলদেশ ধরা হয় 0 ডিগ্রি সেলসিয়াস, পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা 6000 ডিগ্রি। অতএব পৃথিবীর কেন্দ্র থেকে তাপ উপর দিকে আসছে, কিন্তু ম্যান্টল যে ধরনের উপাদানে তৈরি, সেটা কুপরিবাহী, সেটা হিটকে কন্ডাক্ট করতে পারে না। তাই জন্য সেখানে হয় কনভেকশন, পরিচলন, এবং সেই পরিচালনের শক্তিতে এই প্লেট টেকটনিক্স চলছে। যখন পৃথিবী ঠান্ডা হবে, পৃথিবী ঠান্ডা হচ্ছে, এক সময় প্লেট টেকটনিক্স থেমে যাবে,
পৃথিবী ঠান্ডা হলে পৃথিবী তার ভূচৌকত্ব হারাবে, ম্যাগনেটিক ফিল্ড চলে যাবে। তখন পৃথিবী শুধু মৃতগ্রহ হবে না, পৃথিবীর এই সমস্ত জীব জগৎ ধ্বংস হয়ে যাবে। তবে সে অনেক পরের কথা, সৌভাগ্যক্রমে আমরা ততদিন থাকবো না। স্কাটকে ধন্যবাদ আমাকে গল্প বলার সুযোগ দেওয়ার জন্য। নমস্কার স্যার। এই যে আশ্চর্য সুন্দর মন্ত্রমুগ্ধের মতন আমরা এতক্ষণ ধরে শুনলাম, সবাই যারা উপস্থিত আছেন সবাইকে বলছি যে এই গল্প শুনতে শুনতে ঠিক কি বলে, এটা ক্লাস নেওয়ার মতন তো বলাই যাবে না, এটা সেরকম মানে এত লুসিড, এত মনোগ্রাহী, এত সুন্দর। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন স্যারকে। আমাদের হাতে এখনো 15-20 মিনিট সময় আছে, তাহলে স্যার আমাদের এখনই উত্তর দেবেন। আর আমার একটা প্রশ্ন আছে, সেটা পরে বলছি। আমি 1 মিনিট বলিনি, আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি সময়ের মধ্যে থাকতে পারিনি। না না, শিয়ালকে সাঁকো দেখানোর মতন আর কি। আপনি যখন অনুমতি দিলেন আপনি বলুন, আমি পসিবলি ওভার ডিড ইট, আমি দুঃখিত। না না না, আপনার দুঃখের তো কোনো কারণই নেই, আমরা তো অত্যন্ত সুখী, কারণ আমরা তো খুব সমৃদ্ধ হয়েছি, এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। একদম নতুন ধরনের একটা বিষয়, যে বিষয়টা জানা উচিত বলবো না, মানুষের তো অসম্ভব কৌতূহল, কিন্তু এই কৌতূহলের ভেতরে যে এই যে এত এত মানুষের মানে কি বলবো সংযোজন রয়েছে, তাদের খোঁজা রয়েছে, তাদের গবেষণা রয়েছে, তাদের কৌতূহল, এবং কত কম বয়সের মধ্যে তাদের কোনো রকম কোনো কি বলবো আধুনিক কোনো প্রযুক্তি ছিল না, কিছু না, সেখান থেকে তারা মানে পৃথিবীকে তারা জানতে চাইছেন, মানে জননী বসুন্ধরা, তার সম্পর্কে জানা, তার নিজের সম্পর্কে জানা। এক্সেলেন্ট এক্সেলেন্ট, মানে আমি তো সত্যি মুগ্ধ। বাকি যারা শুনছেন প্রত্যেকেই বলছি, লিখতে হবে না, আপনারা মানে ছবিতে চলে আসুন, এসে আপনাদের প্রশ্নটা করতে পারেন। আমি কি এটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই স্যার, খুব ভালো লাগলো। যখন যখন পড়েছিলাম এত ভালো করে পড়িনি তো, অ্যাপোলজিস, কিন্তু প্রশ্নটা করছি। যদি এই যে বললাম ক্লাসে যখন পড়িয়েছিলেন মন দিয়ে শুনলে হয়তো প্রশ্নটা আসতো না, কিন্তু আপনি দুটো জিনিস বললেন। আপনি একটা রিসাইক্লিং এর কথা বললেন, তো আমাদের 6.5 বিলিয়ন ইয়ার পুরনো পৃথিবীর বোধহয় সবচেয়ে পুরনো পাথর 4 বা তার চেয়ে একটু কম, তো রিসাইক্লিং তো ডেফিনেটলি হচ্ছে। কিন্তু তারপর আমরা একটা কথা শুনতাম, আপনি যদি একটু বুঝিয়ে দিতে পারেন, সেটা হচ্ছে যে রিসাইক্লিং বোধহয় পুরোটা হয় না, এবং তার জন্যই এটা থেমে যাচ্ছে। মিড আটলান্টিক রিজকে একটা সময় অনেকে বলতেন যে গ্রেভিয়ার্ড অফ ওল্ড কোল্ড প্লেটস, প্লেটগুলো নাকি ওখানে গিয়ে ডিট্যাচ করে ওখানেই বসে থাকে, আর কিছু হয় না। এবং সেই কোল্ড প্লেটগুলো আস্তে আস্তে পৃথিবীর, শুনেছি স্যার, জানি না, এই পৃথিবীর এই তাপমাত্রাটাকে কমিয়ে দিচ্ছে ভেতরে, যার ফলে প্লেট টেকটনিক্স আসতে হয়ে যাচ্ছে। তো এটা নিয়ে এখন কি ভাবা হয়? এই ব্যাপারটা যে আমি যা বললাম তার সঙ্গে সেই আলোকে যদি বলতে হয়, আমি বললাম যে আমি মিডওশেনিক রিজে একটা প্লেটকে তৈরি করছি। আমি কিন্তু মহাদেশীয় প্লেটকে অত সহজে তৈরি করতে পারি না, এবং এখনো পর্যন্ত বৈজ্ঞানিকদের স্থির বিশ্বাস, একবার মহাদেশ তৈরি করলে তাকে ধ্বংস করা খুব কঠিন, কারণ তাকে তো সাবডাক্ট করা যাবে না, তাকে আমি ম্যান্টেলে পাঠাতে পারবো না, বিকজ তার ঘনত্ব কম। অতএব আমার যা কারিগরি, এই যে রিনিউয়াল, এটা হচ্ছে সমস্তই সামুদ্রিক প্লেটের। সামুদ্রিক প্লেটকে আমি মিডওশেনিক রিজে তৈরি করছি। মিড আটলান্টিক রিজে কিন্তু এখনো প্লেট তৈরি হচ্ছে, যদিও মিড আটলান্টিক রিজে প্লেট সৃষ্টি করার যে রেট সেটা অনেক কম। মিড আটলান্টিক যে যদি দক্ষিণ মিড আটলান্টিকে যাই, আফ্রিকা এবং সাউথ আমেরিকার মধ্যে দুটো প্লেট একটা থেকে আর একটাতে গড়ে 4 সেন্টিমিটার করে বছরে সরে যাচ্ছে। সে জায়গায় প্রশান্ত মহাসাগরের যে প্যাসিফিক প্লেট আর তার পূর্ব দিকে যে ছোট্ট নাজকা প্লেট দেখিয়েছি, তাদের মধ্যে যে আপেক্ষিক গতিবেগ সেটা বছরেতে 20 সেন্টিমিটার। অতএব প্লেট যেই বড় হচ্ছে, সি ফ্লেট স্প্রেডিং এর রেট ডিফারেন্ট। যে কথাটা তুমি বললে সেটা সম্ভবত এসছে এই কথাটা থেকে, স্ল্যাব গ্রেভিয়ার্ড। যেটা প্রশ্ন থাকতে পারে, আমি তো সাধারণ মানুষ, সাধারণ বৈজ্ঞানিকরা আজ থেকে 30 বছর আগেও যেটা করেছেন, একটা সামুদ্রিক প্লেটকে যদি আমি সাবডাকশনের যোগে ঢুকিয়ে দিতে পারলাম, আমার আর কোনো দায়িত্ব নেই, যে কারণে আমরা বলেছি নিউক্লিয়ার ওয়েস্টের মধ্যে ফেলে দাও। কিন্তু আমরা এখন জানি এই প্লেট ধ্বংস হয় না। এই প্লেট কোর এবং ম্যান্টেলের মধ্যে যে সীমারেখা 2900 কিলোমিটার নিচে অব্দি যায়, এই প্লেট এত ঠান্ডা থাকে, এখনকার পৃথিবীর যা তাপমাত্রার বিন্যাস
তাতে এই প্লেটকে পৃথিবীর অভ্যন্তরে গলানো যায় না। এবং সেই প্লেটগুলো এখন ওই কোর এবং ম্যান্টেলের মধ্যে যে বাউন্ডারি সেখানে জমা পড়ে, সেটাকে বলা হয় স্ল্যাব গ্রেভিয়ার্ড। আটলান্টিকের মধ্যে কিন্তু অগ্নুৎপাত চলছে। আর স্যার, আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা একেবারেই কোনো একাডেমিক প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে এরকম, যেটা এই যে ভূমিকম্পের শুরুর দিকে আপনি যেটা বললেন না, যে তিনটে ওয়েভের মধ্যে যে প্রথম ওয়েভটা, সেটা আমি ওই প্রথম, দ্বিতীয়, তৃতীয় জায়গা থেকে বলছি। ধরুন প্রথম ওয়েভটা এলে সঙ্গে সঙ্গে মানুষ সতর্ক হয়ে যেতে পারে যে তাকে কোনো নিরাপদ জায়গায় সে ছুটে বেরিয়ে যেতে পারে। ঠিক তাই, এখন যে আমাদের বিভিন্ন শহরে এই যে আকাশচুম্বী বাড়ি তৈরি হচ্ছে, এবং আমি যেটুকুনি খবর পেয়েছিলাম আমাদের গত বছর বা গত তার আগের বছর যে এখানে ভূমিকম্প হয়েছিল, সেই সময় একটা আলোচনা হয়েছিল যে আমাদের কলকাতা এবং এই অঞ্চলগুলো এই ভূমিকম্প জোনের মধ্যে পড়ে। ঠিক। তো সেক্ষেত্রে এই যে কলকাতা শহর জুড়ে গত কয়েক বছর ধরে বিশাল বিশাল অট্টালিকা তৈরি হচ্ছে, 30 তলা 50 তলা এরকম বাড়ি। তো যদি ধরা যাক এরকম প্রথম একটা আসে, একটা ওয়েভ, মানুষ কি সেখান থেকে নেমে এসে নিরাপদ জায়গায় দ্বিতীয় ওয়েভ, মানে তৃতীয় ওয়েভ যেটা, সেটা আসার আগে সে সরে যেতে পারবে? বা আমাদের এই অঞ্চলে এত বড় বাড়ি বানানোর কি কোনো বৈজ্ঞানিক যুক্তি আছে? এটাকে দুদিক থেকে উত্তর দিচ্ছি। খুব সঙ্গত বাস্তবসম্মত প্রশ্ন। এবং আমি একটা কোনো টেলিভিশন প্রোগ্রামে একটা কথা বলেছিলাম, তাতে আমাকে প্রচুর গালাগাল দিয়েছিলেন। সেটা লাইভ প্রোগ্রাম ছিল। এইসব কি কথা বলছেন, বাড়ি থেকে পালাবো নাকি? দেখুন, এই যে প্রাইমারি ওয়েভ এবং এই সারফেস ওয়েভ, যেটা আপনি বলছেন সারফেস ওয়েভ ধ্বংস করে, এই দুটোর মধ্যে এসে পৌঁছানোর তফাৎ বাড়ে যত ভূমিকম্পের উৎসস্থল থেকে আমরা দূরে যাই। জাপান বা ক্যালিফোর্নিয়া ভূমিকম্প বাড়ির কাছে হয়, এই সময়ের ব্যবধানটা কয়েক সেকেন্ডের চেয়ে কম। নেপালে যে ভূমিকম্প হয়েছিল, সে নেপালের ভূমিকম্পের জন্য কলকাতাতে এই দু ধরনের ওয়েভ তরঙ্গ আসার মধ্যে তফাৎ ছিল 20 সেকেন্ড 25 সেকেন্ডের মতো। আপনি যে বহুতল বাড়ির কথা বলছেন, দুদিক থেকে বল। আপনি প্রথম ওই ধাক্কাটা পেয়ে নামবেন, কিন্তু প্রথমেই দেখবেন লিফটে লেখা আছে ভূমিকম্প বা আগুনের সময় লিফট ব্যবহার করবেন না, নামবেন নিচে। আপনি যদি 10 তলা বাড়ি থেকে নিচে নামতে চান, নিচে নামতে আপনার 2 মিনিট লাগবে। এবং আপনি যখন নামছেন তখন সিঁড়ির মধ্যে দিয়ে নামছেন, যেটা সব থেকে ভালনারেবল। তার উপরের ছাদ শক্ত করে রয়েছে অনেক উঁচুতে, সেটা যেখানেই ভঙ্গ মাথায় এসে পড়বে। তাই জন্য সেই ক্ষেত্রে বলা হয়, উপায় থাকলে কোনো টেবিলের নিচে চলে যান। তার মানে এই না যে পায়ের নিচেটা ভাঙবে না, যদি মাথার ওপরটা ভেঙে পড়ে আপনি বাঁচবেন। আর কিছু না থাকলে দুদিকে দেয়াল রয়েছে, এরম করিডর, তার মধ্যখান দিয়ে হাঁটুক। আন্দাজটা হচ্ছে যদি হাত দেখতে পান, এইদিকের দেয়াল এরম ভাবে পড়বে, এদিকের দেয়াল এরম ভাবে পড়বে, মধ্যখানে আপনি বেঁচে যেতে পারেন। অতএব পালিয়ে যাবার চেয়ে আশ্রয় নেওয়াটা দরকার। আমি এই গোর্খা ভূমিকম্পের সময় কলকাতার বিবেকানন্দ পার্কের কাছে ছিলাম, বুঝতে পারিনি, মন খারাপ হয়েছিল। ফুলে ঢাকা সাউদার্ন অ্যাভিনিউর ফুটপাথ দিয়ে হাঁটছিলাম বেলা 12টা নাগাদ। আমায় ফোন করে একজন কেউ বললো, স্যার ভূমিকম্প হয়েছে। ও আচ্ছা। আমি ফিরছি, দেখলাম বিবেকানন্দ পার্কের পাশে অনেক উঁচু বাড়ি আছে, সেখানে সব সম্ভ্রান্ত মহিলা বাড়ির তলায় বারান্দায় নিচে দাঁড়িয়ে গল্প করছেন। আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, বললো ভূমিকম্প হয়েছে তাই বেরিয়ে এসেছি। ওই বেরিয়ে আসার তো কোনো মানে হয় না। বাড়ি যদি ভাঙে, ওনারা যদি বিবেকানন্দ পার্কে গিয়ে দাঁড়াতেন, আমি বলতে সাহস করলাম না মার খাবার আশঙ্কায়, তাহলে বাঁচতেন। আর একটা কথা, টেলিভিশনে এখন তো লোহার খুব বিজ্ঞাপন হয়, অমুক স্টিল তমুক স্টিল, ভূমিকম্প প্রতিরোধক। এর চেয়ে জোচ্চুরি হয় না। স্টিল দিয়ে ভূমিকম্প আটকানো যায় না। উঁচু বাড়ি হয় না। কলকাতাতে সেই বাড়ি তৈরি করতে গেলে বাড়ি তৈরির খরচ 3 গুণ বেড়ে যাবে। 1 কোটি টাকার বাড়ি তৈরি করতে 3 কোটি টাকা লাগবে। বাড়ি হয় না। জাপানে গগনচুম্বী বাড়ি রয়েছে। সান ফ্রান্সিসকোর সব থেকে উঁচু বাড়িটার নাম পিরামিড, সেটা প্রায় নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং এর সমান উঁচু। যদি যে ভূমিকম্প নেপালে হয়েছে সেই ভূমিকম্প হলে বাড়িটা এরম ভাবে দোলে, তার কারণ বাড়ির তলায় এমন স্ট্রাকচার লাগানো আছে, বাড়িটা পেন্ডুলামের মতন অসিলেট করে। সারা পৃথিবীর ইঞ্জিনিয়ারিং এর ছাত্ররা ওই বাড়িটা দেখতে যায়। জাপানের সমস্ত বড় বাড়ি ভূমিকম্প প্রতিরোধক, মানে একটা তীব্রতা অব্দিও সেই বাড়ির কিছু হবে না। কিন্তু গরিব লোকের বাড়ি সেরকম ভাবে তৈরি নয়, সেগুলো সব বিধ্বস্ত হয়। অতএব এই কথায় বিশ্বাস করার কোনো কারণ নেই যে কলকাতার এই বাড়িগুলো ভূমিকম্প প্রতিরোধক। কলকাতায় যদি একটা ওইরকম 7 মাত্রার ভূমিকম্প হয়, মানচিত্রে কলকাতাকে খুঁজে পাওয়া যাবে না। একটা খুব দামি কথা বললেন স্যার। সত্যি সত্যি আমরা তো আজকাল কেন চিরকালই আমরা বিজ্ঞাপনে বিভ্রান্ত হওয়ার মানে জনতা।
আর বিগত কয়েক বছর ধরেই লক্ষ্য করছি যে কলকাতা শহর জুড়ে যে মানে অট্টালিকা তৈরির একটা প্রবণতা বা ঢেউ এসেছে, এটা কিন্তু আমি আমার শিশুকালে দেখিনি। মানে তখন কলকাতা বড় বাড়ি ছিল, টাটা সেন্টার বা এরকম দু একটা বাড়ি ছিল যেগুলো খুব বড়, কিন্তু এখন বাড়ির বিজ্ঞাপন হচ্ছে প্রত্যেকদিন, এবং নিরাপত্তার জায়গাতে সেখানে এইরকম কথা যেটা আপনি বললেন যে ভূমিকম্প প্রতিরোধক স্টিলের বিজ্ঞাপন, শুধু না বাড়ির বিজ্ঞাপনের ক্ষেত্রেও তারা সে কথা বলছেন। তার মানে এইটুকুনি আমরা বুঝতে পারি যে এই অ্যাসুরেন্সের আসলে একেবারে নির্ভেজাল জোচ্চুরি। নির্ভেজাল জোচ্চুরি। আর কারোর কোনো প্রশ্ন থাকলে প্লিজ বলুন। আমাদের অরুণাভ, হ্যাঁ বলো। তোমার বক্তৃতা তো আমি জিওলজির ছাত্র হয়েও মুগ্ধ, বেশি মুগ্ধ। তুমি তোমার মতন ভাবে খুব সহজ ভাষায় আইল্যান্ডারটা কি করে তৈরি হয় একটু বলে দেবে সবাইকে? এই আইল্যান্ডার তৈরির কারণ হচ্ছে হাত দেখতে পাওয়া যাচ্ছে, এই একটা ওপরের প্লেট, হাত দেখতে পেলে বলো, ঠিক আছে? এই একটা তলার প্লেট নিচে যাচ্ছে, যে কোনো সাবডাকশন জোনে যে প্লেটটা তলায় যাচ্ছে সেটা সামুদ্রিক প্লেট, কারণ সামুদ্রিক প্লেটের ঘনত্ব বেশি। তলায় যে ম্যান্টল রয়েছে তার চেয়ে সামুদ্রিক প্লেটের ঘনত্ব বেশি বলে সেটা ডুবে যেতে পারে। সে যখন ডুবছে, সামুদ্রিক প্লেটের উপরে সমুদ্র থাকার জন্য জল আছে, এবং সামুদ্রিক প্লেটের সঙ্গে দীর্ঘদিন ধরে জলের ক্রিয়ায় অনেক যৌগ তৈরি হয়েছে যেগুলো জলে সম্পৃক্ত। আমি যত পৃথিবীর ভেতরে যাচ্ছি তত পৃথিবীর ভেতরে তাপমাত্রা বাড়ছে। এই তাপমাত্রা যে জলটা নিচে গিয়েছে সেই জলটাকে বাষ্পীভূত করে এই প্লেট থেকে ওপরের প্লেটের নিচে যে ম্যান্টল রয়েছে সেইখানে পাঠাচ্ছে। জল ঢোকালে পাথরের গলনাঙ্ক কমে যায়, সেই কারণে পাথরটা এই জায়গায় গলে যাচ্ছে। গললে তার আয়তন বাড়ে, অতএব তার ঘনত্ব কমার জন্য সে ওপর দিকে উঠতে শুরু করে। ওপর দিকে উঠতে শুরু করে ওপরের যে সমুদ্র পৃষ্ঠ তার উপরে ছোট ছোট আগ্নেয়গিরি করে। যত দীর্ঘদিন ধরে অগ্নুৎপাত হবে আগ্নেয়গিরির আকার তত বড় হয়ে একসময় জল ভেঙে ওপরে ওঠে, এবং সেটা একটা লাইন ধরে হয়। কোন লাইন? যে লাইন বরাবর দুটো প্লেট আরেকটাকে স্পর্শ করেছে, ট্রেঞ্চ। অতএব ট্রেঞ্চ যেদিকে বেঁকবে ওই লাইনটাও সেদিকে বেঁকে। তাই জন্য জাপানের আইল্যান্ডার, জাপান দ্বীপপুঞ্জ, ওরা খুব বেঁকা। অপূর্ব। আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। আমি হীরক সেনগুপ্ত কথা বলছি। হ্যাঁ, সত্যি সত্যি কি ভূমিকম্প সম্পর্কে পূর্বাভাসের কোনো সম্ভাবনা বা আয়োজন আমরা দিয়ে উঠতে পেরেছি? মানে সাধারণ মানুষ এখন অব্দি জানে না। না, কোনো বৈজ্ঞানিক এই ব্যাপারে মুখ খুলবেন না। বহু বহু কোটি কোটি ডলার দিয়ে একটা এক্সপেরিমেন্ট হয়েছিল আমেরিকার ক্যালিফোর্নিয়ায় 5 বছর ধরে, পার্কফিল এক্সপেরিমেন্ট। আপনি ইন্টারনেটে দেখতে পারেন। সেখানে একটা বিরাট ফল্ট আছে, আর কথা আমি বলিনি, একটা বিস্ময়কর ফল্ট, সান অ্যান্ড্রিয়াস ফল্ট, 500 কিলোমিটার লম্বা। সেখানে প্রতিনিয়ত ভূমিকম্প হচ্ছে। সেই ভূমিকম্প আমরা বুঝতে পারছি না, কিন্তু সেই ভূমিকম্প মাপার যন্ত্র এমন যেটা আপনার বাড়ি থেকে ধরুন যদি 500 মিটার দূরে একটা স্কুটার যায় সেই ভূমিকম্প সেটা ধরতে পারে। সেইখানে সান আন্দ্রিয়াস ফল্টকে বিভিন্ন জায়গায় গর্ত করে তার তাপমাত্রা, তার ভেতরে যে জল রয়েছে, তার প্রেসার, অনেক কিছু মেপেও এমন একটা কোনো কমন সূত্র বার করা যায়নি যে এই মাত্রাটা এতটা হলে, এতটা জলের প্রেসার হলে, কিংবা এতটা তাপমাত্রা বাড়লে একটা নড়াচড়া হচ্ছে। এটা এখনো আমাদের বোধগম্যতার মধ্যে নেই। এটার কারণটা কি? একটা ক্ষেত্রে আমাদের এই ফোরকাস্ট মিলল, কিন্তু সেটা সম্ভবত বাই চান্স। পরে একই ফোরকাস্ট মিলল না, যেটা চীনে হয়েছিল। আমরা বলি চীনেরা কি ভূমিকম্প সম্বন্ধে অনেক জানে, ভূমিকম্পের পূর্বাভাস দিয়ে কত লোককে বাঁচিয়েছে। আমরা কি জানি না 1977 সালে তাংশাংয়ে কত লক্ষ লোক মারা গিয়েছিল? চীনেরা চেপে গিয়েছে। পরে ক্যালটেকের গবেষণাগার থেকে ভূমিকম্পের 25 বছর বাদে যে স্টাডি সেখানে করেছে তারা দেখেছে অন্তত 7 লক্ষ লোকের মৃত্যু হওয়া উচিত। অর্থাৎ এই ব্যাপারে আমরা এখনো অন্ধ, খুব দুঃখের সঙ্গে। কারণ কোনো বড় ভূমিকম্পের আগে অনেক সময় ছোট ছোট ভূমিকম্প হয়, প্রিকারসার বলে, ফোর্স শক। কিন্তু বহু ভূমিকম্প আছে তার কোনো ফোর্স শক প্রায় থাকেই না, বা থাকলেও সেটা এত কম যেখানে 24 ঘন্টায় ভূমিকম্প হচ্ছে, মানুষ মাথা ঘামায় না। লস অ্যাঞ্জেলেস শহরেতে হলিউডের কাছে রাস্তার উপরে আমি একটা সাইন দেখেছিলাম বহুদিন আগে, গত শতাব্দীতে। আমরা তখন কলকাতাতে এরকম ছিল না, সময় এবং তাপমাত্রা ডিজিটালি দেখানো হচ্ছে, তার তলায় একটা ছোট্ট অক্ষরে লেখা রয়েছে 2.3। মানে লস অ্যাঞ্জেলেস শহরে লাস্ট যে ভূমিকম্প হয়েছে তার তীব্রতা কত ছিল।
এটা ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হচ্ছে, লোকেরা মাথা ঘামায় না। সেখানে কোনটা যে ফোর শক, একটা বড় ধাক্কার আগে ফোরকাস্ট কি, আগামী 105 বছরের মধ্যে সান ফ্রান্সিসকো শহরেতে একটা বড় ভূমিকম্প, কালো হতে পারে, 150 বাদের হতে পারে, এটা স্ট্যাটিস্টিক্যালি করা। 100 বছরে কতগুলো বড় ভূমিকম্প হচ্ছে, তাদের মধ্যে কত সময়ের ব্যবধান, অতএব এইটা হচ্ছে একটা পিরিয়ডিসিটি, এর বাইরে আমরা এগোতে পারি। স্যার আরেকটা কথা এই প্রসঙ্গে মনে হলো, এটা হয়তো অপ্রাসঙ্গিক হবে না, যে লোকজন বলে বা জনশ্রুতি আছে যে ভূমিকম্প বা এই ধরনের ভূমিকম্প বিশেষ করে এটা নাকি কিছু মানে গর্তবাসী বা মাটিতে তলায় থাকে কিছু অ্যানিমালস, তারা নাকি এটা মানে ফোর্সি করতে পারে, বুঝতে পারে, এটা কি সত্যি? না, এটা খুব সোজা। আমরা যখন সাপের কথা বলি, আশা করি সাপ নিয়ে সবাই ভয় বা ঘৃণা নেই, আমরা জানি সাপেরা কানে শুনতে পায় না, কিন্তু আমি যে রাস্তা দিয়ে অন্ধকারে হাঁটছি সেটা সাপ বোঝে কি করে? সাপ মাটিতে লেপ্টে থাকে, সামান্যতম কম্পন তারা ধরতে পারে। সরীসৃপেরা, তাই জন্য বড় ভূমিকম্পের আগে যদি খুব মৃদু ভূমিকম্পন হয় তারা সেটা আন্দাজ করে বেরিয়ে আসে, কিন্তু তার মানে এই নয় তারা বুঝতে পারে বড় ভূমিকম্প আসছে। ওই কাঁপুনিতে তারা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দে লস্ট দেয়ার ওরিয়েন্টেশন। আমরা নেপালের ভূমিকম্পে কুকুর দুটোর ব্যবহার দেখলেন তো, পাগলের মতন দৌড়াচ্ছে। আমি নিজে দেখেছি, আমার বাড়িতে বেড়াল ছিল, ভূমিকম্প হবার পরে যে বেড়ালেরা কোনোদিন কিছু করে না, নিজেদের মধ্যে কামড়া কামড়ি করে চিৎকার করছে, তারা সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে যায়। আমি শুনতে পাচ্ছি না, হীরক বাবু বোধহয় কিছু বলার চেষ্টা করছেন। আমি বলছি যে এই কুকুর, যে ছবিটি দিয়ে আপনি আমাদের আলোচনায় টেনে আনলেন এবং আমরা এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো শুনলাম, সেই ছবিটি আমি দেখতে পেয়েছিলাম বেশ কিছুদিন আগে নিতান্তই কৌতূহলে, এবং সেখানে গাড়ি থামিয়ে যে মাটিতে হামাগুড়ি দিচ্ছে, এখানে আর একটা জায়গার নাম ভুলে গেছি, পুরো রাস্তাটাই শতরঞ্চি যেরকম এরকম ঝাড়া দিলে যেরকম ঢেউ খেলে যায় সেই রকম ঢেউ খেলছিল। তো সেই রকম ঢেউ খেলছে। সারফেস ওয়েভ দেখালাম, আমি বললাম খেয়াল করে দেখুন জমি উঠছে না। আমি নিজে এই জিনিস দেখেছি সেন্ট্রাল আমেরিকাতে, আচ্ছা, জমিতে ঢেউ খেলিয়ে যাচ্ছে, যেমন মনোমুগ্ধকর তেমনি ভীতিপ্রদ। আচ্ছা, আপনারা যদি কেউ 1970 সালের ওয়েস্টার্ন মুভি ম্যাকেনাস গোল্ড দেখে থাকেন, তাতে শেষ দৃশ্যে আছে সোনার খনির কাছে ভূমিকম্প হচ্ছে, জমি এরম ভাবে ঢেউ খেলছে, মিথ্যে নয়। আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, হ্যাঁ, একজন জিওলজিস্ট, সাউথ 24 পরগনাস, বলুন। স্যার আমি শম্পা বলছি। ও বাবা, স্যার, আচ্ছা, হ্যাঁ বলুন। স্যার বলছি, আমি এত জিওলজিক্যাল প্রশ্ন করছি না, আমি খুবই একটা বাজে প্রশ্নই করছি। সেটা হলো যে স্যার আপনি বললেন যে একটা, তো আপনার এই কথা থেকে পড়াশোনা থেকে বুঝতে পারলাম বাবা আমার একতলা বাড়িই ভালো, আমার 25 তলা বাড়িতে থাকার দরকার নেই। অবশ্যই। আর একটা জিনিস স্যার আপনি বলুন, আপনি যেটা বললেন যে আমাদের পশ্চিমবঙ্গে যদি এই স্কেলে ভূমিকম্প হয় তাহলে পশ্চিমবঙ্গকে ম্যাপে আর খুঁজে পাওয়া যাবে না, স্যার সেটার কি সম্ভাবনা আছে? সেটা একটু বলে দিন। কলকাতাতে যেমন নেপালের ভূমিকম্প হলে আমরা কলকাতায় টের পাই, ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হলে আমাদের এখানে আবহাওয়া দপ্তরের যন্ত্রে সেটা ধরা পড়ে, আমরা বুঝতে পারি না। হয়তো কেউ একটা ফোন করে বললে এই তুই বুঝতে পেরেছিলি ভূমিকম্প হচ্ছিল, এটা আমরা ধরে উঠতে পারি না। কলকাতার নিচে বা কাছাকাছি যে জায়গায় যদি কোনো ভূমিকম্প হয়, সেই ভূমিকম্পের মাত্রা যদি নেপালের যে ভূমিকম্প হয়েছে তার চেয়েও কমও হয়, তাহলে কলকাতার ওই রকম ভাবে ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে। তবে ভূমিকম্প প্রবণ সব থেকে যে বেশি প্রবণ জায়গা সেটা হচ্ছে হিমালয়ের কাছে আসাম, নেপাল এবং তরাই অঞ্চল। তোমাদের গাড়োয়াল ভূমিকম্পের কথা মনে থাকতে পারে, কত লোক মারা গিয়েছে। হতেই হবে, তার কারণ কি? ইন্ডিয়ান প্লেট গিয়ে টিবেটিয়ান প্লেটের সঙ্গে ঠোকাঠুকি করছে, ভারত তো নিচে যাবে না, আমি যেটা লাস্টে দেখালাম, সে টিবেটিয়ান প্লেটকে ঠেলছে, অতএব সেখানে ঠোকাঠুকি হচ্ছে। যতদিন এই ঠেকাঠেকি চলবে একদিক দিয়ে নিশ্চিন্ত আমরা বুঝতে পারবো পৃথিবী বেঁচে আছে। পৃথিবী বাঁচলে তবে তো আমরা বাঁচবো। ঠিক স্যার, পৃথিবী বাঁচলে তবে তো আমরা বাঁচবো, এবং ঠোকাঠুকি এরকম চলুক, কারো আমরা এই প্রতিদিন মৃত্যুকে, হ্যাঁ হ্যাঁ স্যার, মারামারির মধ্যেই বেঁচে থাকতে হবে। যখন ছিলাম ছোটবেলায়, আর একটা প্রশ্ন করবো না আমি একটু বলিনি, ছোটবেলায় যখন উৎসাহ ছিল বাচ্চাদের, প্রায় আমার সমবয়সীদের আমার ক্লাস নিতে হতো, আমি খুব অল্প বয়সে পাকা ছেলে হিসেবে পড়াতাম, তাতে বলতাম দেখো বাবা তোমরা এত ঝগড়াঝাটি করছো, এর থেকে ওর দিকে দূরে চলে যাচ্ছে, একদম প্লেট টেকটনিক্স।
তুমি প্যাঞ্জিয়া ভেঙে দূরে গিয়ে যাবে কোথায়? উল্টো দিকে গিয়ে তো আবার জুড়ে যাবে, ঠোকাঠুকি চলবে, আবার ভাঙবে, আবার জুড়বে। হ্যাঁ, প্রণব। স্যার একটু বলছি আপনার যে- স্যার একটা সেকেন্ড ইন্টারাপ্ট করে, স্যার আপনি একটু স্টপ প্রেজেন্টিংটা করে দিন না, তাহলে ওই স্ক্রিনটা চলে যাবে, স্ক্রিনে সবাইকে একবার দেখা যাবে ছবি। ও, সবাইকে দেখতে চাইছো, ঠিক আছে। থ্যাংক good. ইউ স্যার। কত কি শিখতে হবে, আর যা তোমরা শেখাচ্ছ না। থ্যাংক ইউ ভেরি মাচ, আই এম জাস্ট টিজিং। আমি একটা জিনিস জানতে চাইছিলাম, তারপর সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে ভূমিকম্প রোধনের ক্ষেত্রে কি ইন্ডো গ্যাঞ্জেটিক প্লেনের যে থিক অ্যালুভিয়াম আছে তার কোনো প্রোটেক্টিভ ব্যাপার আছে? এটা দু ধরনের কাজ করে। কিছু কিছু এগুলো ডিপেন্ড করে যে যে ভূমিকম্প তরঙ্গ আসছে তার তরঙ্গ দৈর্ঘ্য এবং ফ্রিকোয়েন্সির উপরে, তার ওয়েভলেন্থ কত এবং মিনিটে কতগুলো তৈরি হচ্ছে। একটা পার্টিকুলার তরঙ্গ দৈর্ঘ্য যদি লুজ সেডিমেন্টের মধ্যে দিয়ে যায়, তাতে সেডিমেন্টস এর কাঁপনিটা বেড়ে যায়, এনহ্যান্সমেন্ট হয়। আর একটা একই রকমের বালির মধ্যে দিয়ে যদি আর একটা ফ্রিকোয়েন্সির তরঙ্গ আসে, তার হয় ড্যাম্পিং এফেক্ট, ভূমিকম্পটাকে খানিকটা অ্যাবজর্ব করে নেয়। অতএব কি মাত্রার ভূমিকম্প হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য কত। এবার একটা উল্টো দিকও আছে, যদি লুজ সেডিমেন্ট হয়, আমি যে মুভিটা দেখিয়েছিলাম তাতে সমুদ্রের ধারের বাড়িগুলো ভেঙে গেল, তার কারণ তার তলায় ছিল লুজ সেডিমেন্ট এবং সেডিমেন্টে জল থাকে। অতএব জল আর সেডিমেন্টে নিয়ে যদি ঝাঁকাই, তাহলে সেটা চিনির জলের মতন ঘোলাটে হয়ে যায়, বাড়িগুলো যে শক্ত জায়গা ছিল তার ভিত যায় কেঁপে। অতএব সেখানে এই অ্যাবজর্বটা হয় না, অ্যাবজর্ব করা যায় না, ড্যাম্পেনিং এফেক্টটা হয় না। এটা আমাদের অনেক পরের অভিজ্ঞতা, এটা 1969 সালে আবিষ্কার হয়েছে ভেনেজুয়েলার ভূমিকম্প থেকে। কিছু কিছু জায়গায় বাড়ি অক্ষত, একই বাড়ি অন্য জায়গায় ভেঙে গেছে, দেখা গেল তলার জমির তফাৎ। ঠিকই, ফাউন্ডেশন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, মানে ফাউন্ডেশন কিরকম জায়গায় রয়েছে এবং সেটা এই যেটা চলমান যে স্তর তার ভেতর যদি থেকে থাকে, আগে থেকে তো কেউ জানছে না, প্রমোটাররা তো সেটা বলবে না, সুতরাং প্রমোটাররা নিজেরাই জানে না। সেই তো। আমার যদি 1 মিনিট সময় দেয়, আমি একটা নিজের অভিজ্ঞতার কথা বলি, আপনাদের কি সময় হবে? এটা 1986 সালে মেক্সিকো শহরের পাশে একটা প্রচন্ড ভূমিকম্প হয়, প্রায় 1 লক্ষ লোক মারা যায়। সেই ভূমিকম্পটা আমি তার থেকে প্রায় 1000 কিলোমিটার 1000 মাইল দূরে অনুভব করেছিলাম। মানে এমন জোরে হয়েছিল তাতে আমি চেয়ার থেকে ছিটকে পড়ে যাই। সেই ভূমিকম্পটার যখন আমি মুভি দেখি, আশ্চর্যজনক দৃশ্য দেখায়। মেক্সিকো শহরের গরিব লোকেরা যেখানে থাকে, বিরাট শহর, অজস্র মানুষ, আপনি জানেন পৃথিবীর সব থেকে বড় শহর, এবং সেখানে ধনী আর দরিদ্রের তফাৎ সব থেকে বেশি। গরিব লোকেরা থাকতো একটা জায়গায় পাহাড়ের স্লোপে একটা পুরনো হ্রদেতে, যেটা মাডে ভর্তি। সেই ভূমিকম্পে সেই সমস্ত বাড়ি ধূলিসাৎ হয়ে যায়, কারণ মাড কেঁপে গিয়ে কাদার প্রবাহ তৈরি করে বাড়িগুলোকে ভেঙে দেয়। এবং সেই ছবিটা তোলা হয় একটা 36 তলা আর্থকোয়েক প্রুফ বাড়ির ছাদ থেকে। তাতে আমরা দেখতে পাচ্ছি বাড়ি নড়ছে, 36 তলা বাড়ির ক্যামেরাম্যানের ক্যামেরা নড়ছে, ভাঙছে না, আর তলার বাড়িগুলো সব খোলামকুচির মতন ভেঙে যাচ্ছে। অতএব কনস্ট্রাকশনের যে ডিজাইন এবং আমি কত টাকা ঢালছি এবং কি ধরনের জমির উপরে বাড়ি করছি তার উপর এটা ডিপেন্ড করে। ঠিক, মানে আর্কিটেকচারটাই সব নয়, এর পেছনে যে বিজ্ঞান রয়েছে। অবশ্যই আমেরিকান মার্কিন যুক্তরাষ্ট্র ইউএসজিএস বলে সান ফ্রান্সিসকো এলাকাতে যারা সাধারণ লোক বাড়ি করবে বেশিরভাগই কাঠের বাড়ি হয়। যদি কংক্রিটের লোহা, যদি ইটের বাড়ি করো, উঁচু করো না, চওড়া করো বেশি। উঁচু করলে দুলবে, চওড়া করলে কম দুলবে। ঠিক ঠিক, এগুলো তো খুব কমন। বাড়ির নিচের তলায় গ্যারেজ করতে বারণ করে, আমরা কলকাতা ভর্তি করি, বাড়ির ভারসাম্য নষ্ট হয়ে যায়, তলাটা ফাঁকা উপরে ওজন। আপনাকে অজস্র ধন্যবাদ স্যার, যারা উপস্থিত ছিলেন সবাইকে ধন্যবাদ। আজকের এই সান্ধ্য যে গল্পের আসরই বলছি স্যার, এত সুন্দর, মানে আমার মুগ্ধতার শেষ নেই। এই আসর সফল করবার জন্য সবার ভূমিকা, বিশেষ করে আরজাকে আমি বিশেষ করে ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাবো। স্যার আপনার এই জ্ঞানের এবং কি বলবো গল্পের খনির সন্ধান দেওয়ার জন্য। আর ও পেছনে থেকে আজ বহু দূরে রয়েছে, ওনার এই দক্ষিণ ভারতে রয়েছে, সেখান থেকে পুরো ব্যাপারটা ও কন্ডাক্ট করেছে। ধন্যবাদ দেব ভাস্বতীকে এবং আরো যারা উপস্থিত রয়েছেন, সবার নাম দেখতে পাচ্ছি, সবাইকে চেহারাগুলো দেখতে পাচ্ছি না। এখন আর আমাদের ডেটা খরচের ভয় নেই, সবাই একবার করে আপনাদের চেহারাগুলো একবার দেখিয়ে দিন, একটা আমরা স্ক্রিনশট নিয়ে আমরা সবাই আজকের মতন গুড নাইট করবো।
প্লিজ সবাই চলে আসুন একবার। প্রমিতা ধর, সুমিত মন্ডল, আপনাদের দেখতে পাচ্ছি না, একবার যদি চলে আসেন ভালো হয়, একবার সামনাসামনি দেখা হয়ে যাক। আরেকজন, থ্যাংক ইউ, কি সুন্দর লাগছে সবাইকে। শুভরাত্রি, আবার আমাদের দেখা হবে। স্যার আমাদের আজকে মানে শেষ হইল না, ছিল ভেতরে অনেকটা অতৃপ্তি রয়ে গেল। আরো একদিন আপনার কাছ থেকে আমরা আরো কিছু শুনবো, আরো অনেক প্রশ্নের ঝুলিও আমরা নিয়ে আসবো। হয়তো এরকম খুবই বোকা বোকা কিছু প্রশ্ন করব, কিন্তু আপনার আমাদের এই অত্যাচার আপনাকে একটু সহ্য করতে হবে। আমি একটা মন্তব্য করব। হ্যাঁ হ্যাঁ, সবার মুখের হাসি দেখে মনে হচ্ছে যাক গল্প ফুরিয়েছে। না না, সবাই সন্তুষ্ট হয়েছে তাপসদা, প্রচন্ড অভিভূত। আচ্ছা, দেখছেন না সবার মুখগুলো কোন একটা হিন্দি সিনেমা ছিল না, বহুত খুশ হুয়া, বহুত খুশ হিন্দি হুয়া। সিনেমার বিখ্যাত ডায়লগ ছিল বহুত খুশ হুয়া। আমি তো সেই ফার্স্ট ইয়ারে ফিরে গেছি না। কি ভালো লাগলো, কি ভালো লাগলো। সবাইকে অনেক স্যার এটা হলো নিশ্চিন্তে শোনা, যে এই শোনার পর আর পরীক্ষা দিতে হবে না, পরীক্ষায় পাস ফেলের ভয় নেই। ঠিক বলেছিস। আমি জানি না আমি কাউকে জীবনে ফেল করিয়েছি কিনা, দ্যাট উইল বি এ গ্রেট ফেলিওর না অন না মাই না পার্ট। না না স্যার, এটা তো আমাদের মনে ভয় থাকতো, এখন সেই ভয়টা ছাড়া আমরা সবাই হাসি মুখে ওই জন্য আছি এখনো পর্যন্ত। বুঝতে পারছি, হ্যাঁ। সবাইকে বিদায় জানাচ্ছি আজকের মতন। আবার আমাদের দেখা হবে নিশ্চয়ই আবার কখনো। স্যার আপনার এই কি বলবো অত্যাচার বলতে পারেন আমাদের তরফ থেকে, এটা আবার আপনি এটা পাওয়ার জন্য প্রস্তুত থাকুন। Thank you, Tapas. Oh, my pleasure. Honestly. It's a great experience. Every time I listen to you and I get enriched. And I wait with the আপনার day না of অভিনব night. না হয়ে শিব হওয়া উচিত ছিল, স্বল্পে সন্তুষ্ট। No, you are always my teacher. কি বলছেন সবার সামনে? যাক, ঠিক আছে, ঠিক আছে। ওকে স্যার, গুড নাইট, গুড নাইট। Thank you, sir. আরেক- নমস্কার। হ্যাঁ